এই মেয়ে, তোমার বয়স কত? উত্তর না দিলে থাপড়ায় দাঁত ফেলে দেব। বেয়াদব। আমার বয়স 15 হবে 10 তারিখে। আই ক্যান্ট বিলিভ তোমার বয়স 15। 15 বছরের পিচ্ছি হয়ে নিজের থেকে তো বড় বয়স এক লোককে কিভাবে বিয়ে করতে রাজি হলে? নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা ম্যাটার করে না? এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না। আপনার মতো বুইড়া রাক্ষসকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করি নাই। আমার মতো পিচ্ছিকে আপনাকে বিয়ে করতে চাইবে? আর আমার বিয়ের বয়স হয়েছে। ওই রিনা খান মার্কা আন্টি আমার বাবা মাকে ভয় দেখিয়ে আপনার সাথে আমার বিয়ে দিল। হে মেয়ে, এত কথা বলার সাহস কই পাস? চুপ থাক, নাহলে তোকে যে কি করব। রাক্ষস শয়তান কোনহানকার, মুখে নিমপাতা ঘষা তার। কি 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 করছেন এসব আপনি? আমাকে ছেড়ে দিন, আমার ভয় লাগছে অনেক। চুপ, কোনো কথা না। 15 বছরের কিশোরী সানা নিজের সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে বাসর ঘরে বসে। ভয়ে তার গলা শুকিয়ে আছে রীতিমতো। সারাদিন গুন্ডামি করা মানুষকে খুন করতে যার হাত কাঁপে না, সেই লোকের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার। এসব তার বড় বোন থেকে শুনেছে সানা। লাল টুকটুকে শাড়ি পরে আছে মেয়েটি। এই শীতের মধ্যে রীতিমতো ঘেমে যাচ্ছে। তখনই কারো পায়ের আওয়াজ পেল সে। হাত পা আরও গুটিয়ে বসল। দরজা আটকানোর আওয়াজ পেয়ে নিজের শাড়ি খামচে ধরে। এইভাবে সংসেজে বসে আছো কেন? লোকটার গম্ভীর পুরুষালী আওয়াজে মাথা তুলে তাকায় সানা তার দিকে। তবুও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে না। সানাকে কোনো কথা বলতে না দেখে বিরক্ত হয়ে যায় সাফওয়ান। হ্যাঁ মেয়ে, কি বলছে? কথা কানে যায় না তোমার? সাফওয়ানের চিৎকারে ভয় পেয়ে এক লাফে খাট থেকে নেমে যায় সানা। খাট থেকে এভাবে নামতে গিয়ে পাশে থাকা টেবিলের সাথে বাড়ি খায় সে। ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে। উপুর হয়ে পা ডলতে থাকে সানা। আর তখন মাথার থেকে ঘুমটা খুলে যায়। শীতকালে সামান্য আঘাতেও অনেক ব্যথা পাওয়া যায়। সাফওয়ান সানাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সানা কান্না করছে ব্যথা পেয়ে। একে তো ভয় পেয়েছে অনেক, তার উপর ব্যথা। এই মেয়ে, তোমার বয়স কত? উত্তর না দিলে থাপড়ায় দাঁত ফেলে দেব। বেয়াদব। আমার বয়স 15 হবে 10 তারিখে। সানার উত্তরে হা করে তাকিয়ে আছে সানার দিকে সাফওয়ান। সানা ভয়ে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আই ক্যান্ট বিলিভ তোমার বয়স 15। 15 বছরের পিচ্ছি হয়ে নিজের থেকে তো বড় বয়স এক লোককে কিভাবে বিয়ে করতে রাজি হলে? নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা ম্যাটার করে না? সাফওয়ানের এই কথা সানার কানে পৌঁছাতেই মেয়েটা চোখ তুলে তাকায়। গোল গোল চোখগুলো দিয়ে সাফওয়ানকে দেখে যাচ্ছে। এভাবে সাফওয়ান তাকে আর তার পরিবারকে অপমান করতে পারে না। সাফওয়ানও প্রচণ্ড রেগে আছে। তার সাথে কিনা এরকম পিচ্চির বিয়ে হয়েছে। নিজের মা আর বাবার উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। সবকিছু তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে। একদিকে ওর ভালোবাসা ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো, আর তার বাবা মা বৃদ্ধে বলে আরেক নাবালিকার সাথে বিয়ে দিল। 15 বছরের মেয়েকে 19 বছরের বলে তার ঘাড়ে চাপানো হলো। এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না। আপনার মতো বুইড়া রাক্ষসকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করি নাই। আমার মতো পিচ্ছিকে আপনাকে বিয়ে করতে চাইবে? আর আমার বিয়ের বয়স হয়েছে। ওই রিনা খান মার্কা আন্টি আমার বাবা মাকে ভয় দেখিয়ে আপনার সাথে আমার বিয়ে দিল। হে মেয়ে, এত কথা বলার সাহস কই পাস? চুপ থাক, নাহলে তোকে যে কি করব। সাফওয়ান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। এইদিকে সানা ভয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার উপর এত ভারী শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে। সানার প্রচণ্ড ঘুম পাচ্ছে। সাফওয়ানের জন্য সে ঘুমোতেও পারছে না। সাফওয়ান এবার রুমের বাহিরে চলে গেল। সাফওয়ান চলে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচল সে। রাক্ষস শয়তান কোনহানকার, মুখে নিমপাতা ঘষা তার। সানা সাফওয়ানকে গালি দিতে দিতে শুয়ে পড়ল। সারাদিন মেয়েটার উপর অনেক ধকল পড়েছে। শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল সানা। সাফওয়ান ছাদে বসে বসে মদ খাচ্ছে আর সিগারেট টানছে। এটা কিভাবে মানবে যে তার বউ এক বাচ্চা মেয়ে? তার মা কেন করলো তার সাথে এমন? রাত 3টার কাছাকাছি সাফওয়ান রুমে ঢুকে গেল। খাটের দিকে তাকিয়ে দেখতে পেল কি সুন্দর এক অপরূপা মেয়ে ঘুমিয়ে আছে। মেয়েটা
উল্টাপাল্টা হয়ে শুয়ে থাকার কারণে শাড়ি হাঁটুর উপরে উঠে আছে। ফর্সা পা দুটো দেখা যাচ্ছে। শাড়ির আঁচল খাটের একপাশে গড়াগড়ি খাচ্ছে। সাফওয়ান দরজা আটকে দিয়ে ধীরে ধীরে সানার দিকে এগিয়ে যাচ্ছে। খাটের উপর উঠে এক হাত ভর দিয়ে সানাকে খুব কাছ থেকে দেখতে লাগলো। ঘুমন্ত সানাকে খুব সুন্দর লাগছে সাফওয়ানের কাছে। সাফওয়ানকে নেশা খুব ভালোভাবে গ্রাস করে ফেলছে। সে ভুলে যাচ্ছে তার বউ 15 বছরের কিশোরী। ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় চোখ খুলে তাকায় সানা। নিজের উপর সাফওয়ানকে দেখে ভয় পেয়ে যায় সে। চিৎকার দিতেও পারছে না সে সাফওয়ানের জন্য। প্রায় অনেকক্ষণ পর সানাকে ছেড়ে হাঁপাচ্ছে সাফওয়ান। সানা এখনো বিশ্বাস করতে পারছে না তার সাথে কি হলো। সাফওয়ান সানার দুহাত নিজের দুহাতে আটকে নিল। সানা ভয়ে সাফওয়ানকে বলল, কি 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 করছেন এসব আপনি? আমাকে ছেড়ে দিন, আমার ভয় লাগছে অনেক। শ্, চুপ, কোনো কথা না। সাফওয়ানের থেকে বিচ্ছিরি গন্ধ আসছে মদের। সানা অবুঝ নয়, সে বুঝতে পারছে সাফওয়ান ঠিক তার সাথে কি করতে চাইছে। তবে সানা এসবের জন্য মোটেও প্রস্তুত না। ভয়ে কান্না করতে লাগলো। সাফওয়ানের কাছে রিকোয়েস্ট করতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। সানার আওয়াজ সাফওয়ানের কানে পৌঁছচ্ছে না। অন্যদিকে সাফওয়ানের বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে। তুমি এই কাজটা একদম ঠিক করোনি লিমা। এইটুকু একজন মেয়ের সাথে সফওয়ানের বিয়ে দেওয়া একদম উচিত হয়নি। এখন পুলিশ কেস হলে সফওয়ানের কি হবে ভাবতে পেরেছো? সামনে ইলেকশন। এখন যদি শুনে নেতা সফওয়ানের স্ত্রী একজন নাবালিকা, তখন কি হবে? দূর শিহাব, তুমি চিন্তা করো না। সান্নার স্কুল থেকে বার্থ সার্টিফিকেট ওর বয়স বাড়িয়ে 19 করা হয়েছে, কেউ কিছু জানবে না। আর সাফওয়ান, সে সত্যি জানার পর কিভাবে রিয়েক্ট করবে আমি জানি না। ও কি জিনিস তুমি ভুলে গেছো? সাপের বিষ দাঁত কিভাবে ভাঙে হ্যাঁ আমি খুব ভালোভাবে জানি শিহাব। আর ও তো আমার সন্তান, আমি সব ঠিক সামলাতে পারবো। সানাকে কেন আমি সাফওয়ানের বউ বানিয়েছি এটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তোমার পরিকল্পনা তুমি ভালো জানো লিমা। আজ অবধি আমি কি বুঝতে পেরেছি তোমাকে? মিস্টার শিহাবের কথায় রহস্যজনক হাসি দেয় লিমা। গুড নাইট শিহাব, কাল বাকি কথা হবে। এখন ঘুমাও। আর তোমার আদরের ভাগ্নি তো আমারও, তাই না? ওর কোনো ক্ষতি হবে না। এইটা ভালো। তুমি জানো সানা আমার জন্য কি? ওর কিচ্ছু হলে বুঝতেই পারছো। শুভরাত্রি। সাফওয়ান সানাকে ছেড়ে অন্যদিকে ঘুরে বেঘুরে ঘুমাচ্ছে। সানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সানাও ঘুমিয়ে গেল। সাফওয়ান সানাকে ছেড়ে অন্যদিকে ঘুরে বেঘুরে ঘুমাচ্ছে। সানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সানাও ঘুমিয়ে গেল। সকালবেলা 12টা নাগাদ সাফওয়ানের ঘুম ভাঙল। সকাল বললে ভুল হবে। উঠে নিজের চোখ ডলে সাইডে রাখা ড্রেসিং টেবিলের দিকে তাকায় সে। আয়নায় তাকিয়ে অবাক হয়ে যায় সাফওয়ান। সাফওয়ানের শরীরে পাঞ্জাবি নাই। সারা শরীরে নখের আঁচড়ের অজস্র দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। পাশে ঘুমন্ত সানার দিকে নজর যায় তার। এরপর ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হতে লাগলো তার কাছে। সব কথা মনে পড়তেই সাফওয়ানের ভিতর অপরাধবোধ সৃষ্টি হতে লাগলো। 2 হাত দিয়ে চুল খামচে ধরে সাফওয়ান। খাট থেকে নেমে দাঁড়ায় সে। বিছানার অপর পাশে পড়ে থাকা সানার শাড়ি উঠিয়ে তা দিয়ে ঢেকে দেয় সানাকে। বিছানার চাদর পেঁচিয়ে বসে আছে সানা। সারা শরীরে তার আঁচড়ের কামড়ের দাগ স্পষ্ট। ব্যথার কারণে সে সামান্য নড়তেও পারছে না। সানার কাছে সাফওয়ানকে দুনিয়ার জঘন্য ব্যক্তি বলে মনে হচ্ছে। আশেপাশে সে তার জামা কাপড় খুঁজছে। সাফওয়ান শাওয়ার শেষ করে রুমে এসে সানার দিকে এক পলক তাকায়। আবার রুমের চারদিকে চোখ বুলিয়ে সানার লাগেজ খোঁজার চেষ্টা করে। রুমের মধ্যে আশেপাশে কোনো লাগেজ দেখতে পায় না। মেয়েটার জামা কাপড় খুঁজে না পেলে বাড়ির সবার সামনে তাকে লজ্জায় পড়তে হবে। হ্যাঁ মেয়ে, তোমার লাকেজ কই? জামা কাপড় নিয়ে আসো নি? আমি জানি না, এখানে আমাকে নিয়ে আসা হয়েছে। তখন লাগেজ কে নিয়েছে আমি দেখি নাই। আপদ একটা। যাও গোসল করে নাও, আমি তোমার লাকেজগুলো খুঁজে আনছি।
সাফওয়ানকে দেখে বোঝা যাচ্ছে না তার মধ্যে কি চলছে। লোকটা এত স্বাভাবিক কিভাবে আছে? সানাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ানের একটু আনইজি ফিল হচ্ছে। হ্যাঁ মেয়ে, আমার দিকে এভাবে না তাকিয়ে গোসলে যাও। আর শোনো, যেহেতু তুমি আমার স্ত্রী, এসব স্বাভাবিকভাবে নিতে শেখো। আর আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকবে না। সাফওয়ানের কাছে ধমক খেয়ে চাদর পেঁচিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল সানা। গ্রামে বড় হওয়া সানা এসব কিছু স্বাভাবিক কিভাবে নিবে? সাফওয়ান নিজের রুম থেকে বেরিয়ে বাহির থেকে লক করে দেয়। সোজা মায়ের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দেয়। মিসেস লিমা সকাল সকাল ডাকায় বিরক্ত হয়ে যায়। বিরক্তি সহকারে উত্তর দেয়। এত সকাল সকাল দরজাতে নক কে করছি, ইডিয়েট? মম, আমি সাফওয়ান। কি হয়েছে এত সকালে তুমি আম্মুকে ডাকছো? মম, এখন সকাল নয়, দুপুর। আর ওই মেয়েটার লাগেজ কই? হোয়াট এভার, ওর মেয়ের লাগেজ? আরে, আমার রুমে যে মেয়ে আছে। ওর একটা নাম আছে সাফওয়ান, ওর নাম সানা। আর সানার লাগেজ তো মীরার রুমে আছে। ধন্যবাদ মম, আমি গেলাম। বাহির থেকেই সব কথা বলে আবার চলে গেল সাফওয়ান। লিমা বেশ আশ্চর্যজনকভাবে তাকিয়ে আছে। ওই বিষয়ে মাথা না ঘামিয়ে বোনের রুমের দরজা খোলা, কারণ সে ঢাকা হোস্টেলে দেখে পড়াশোনা করে। রুম থেকে লাগেজ নিয়ে আবার রুমে ফিরে আসে। ওয়াশরুমের দরজা এখনো ভিতর থেকে বন্ধ। হ্যাঁ মেয়ে, তোমার হয়েছে? হ্যাঁ, তবে জামা কাপড় ছাড়া আমি কিভাবে বের হব? দাঁড়িয়ে থাকো, দিচ্ছি আমি। লাগেজ খুলে বসে ভাবে দিবে কি পরতে। লাগেজ ভর্তি ফ্রক আর প্যান্ট। শিকদার বাড়ির বড় পুত্রবধূ কি এখন এসব পরে ঘুরবে? অনেক খোঁজার পর একটা থ্রি পিস পাই, জাম কালারের। দিচ্ছেন না কেন? আমার প্রচুর শীত লাগছে। দরজা খোলো, নাহলে কিভাবে দিব? সানা দরজার হালকা ফাঁক করে হাত পাতে সাফওয়ানের দিকে। সাফওয়ান তাড়াতাড়ি ড্রেস সানার হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। জামা কাপড় বালতিতে রেখে সে রুমে চলে আসে। বিছানার দিকে নজর যেতেই তার চোখে পড়ে বিছানার চাদর তাড়াতাড়ি তুলে নেয় সে। বাথরুমে নিয়ে ভিজিয়ে রাখে, না হলে অন্য কারো চোখে পড়লে কি হবে? এবার সে এসব কিভাবে ধুবে? বাসায় তার সব কাজ তার মা করে দিত। সানা পড়া ব্যতীত আর কোনো কাজ করতো না। সানার জামা কাপড়ও তার মাই ধুয়ে পরিষ্কার করত। তখন সাফওয়ান রুমে আসে। বিছানার চাদর কই? সাফওয়ানের প্রশ্নে হাঁ করে তাকিয়ে থাকে সানা। লোকটা কি জানে না চাদর কই থাকতে পারে? ওয়াশরুমে। সানার উত্তরে সানার দিকে রাগী চোখে তাকিয়ে সে নিজের আলমারি খুলে সেখান থেকে আরেকটা চাদর নামিয়ে বিছানায় বিছিয়ে দেয়। চাদর ওঠানোর পর আরেকটা বিছানো লাগে, জানো না? আমি কিভাবে জানবো আপনার চাদর কই থাকে? সাফওয়ান সানাকে কোনো উত্তর না দিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে বিছানার চাদর ধুতে লাগলো। সানা ওইদিকে আর গেল না। গিয়ে লাভ নাই, সানা এসব কাজ করতে পারে না। আর ওই লোক তো যতটা দূরে থাকা যায় ততটাই থাকতে হবে। বিছানায় উঠে সে আবার শুয়ে পড়ে। প্রচণ্ড শীত লাগছে সানার। এ বাসায় আসার সময় তার সোয়েটার আনা হয় নাই। আজকে একটু বেশি খারাপ লাগছে, তাই চুলে ভিজা টাওয়াল রেখেই ঘুমিয়ে গেল। সাফওয়ান সানার শাড়িও ধুয়ে দিল, সব এনে নিজের রুমের ব্যালকনিতে মেলে দিয়ে দাঁড়ালো। এই প্রথম সাফওয়ান নিজের কোনো কাজ করলো। কি আর করবে? এরকম পিচ্ছিরে বিয়ে করছে না, জানি ভবিষ্যতে আর কত কাজ করা লাগে তার। রুমে গিয়ে দেখে সানা ঘুমিয়ে আছে। সাফওয়ান উপর উপর যতই রাগ দেখাক না কেন, সাফওয়ানের মধ্যে অপরাধবোধ কাজ করছে অনেক। এইরকম ছোট মেয়ের সাথে সে একদম ঠিক কাজ করে নাই। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে সানা। এই মেয়ে ভিজা টাওয়াল মাথায় রেখে ঘুমিয়ে গেল। বালিশ তো পরে ভিজিয়ে দেবে। সাফওয়ান গিয়ে সানার চুল থেকে টাওয়াল খুলে দিল। সানার চুলগুলো এক সাইড ব্রাউন আর লম্বা সাইড ব্লু কালার। মেয়েটা কি চুল কালার করেছে! এখনকার মেয়েরা আর কত যে স্টাইল বের করবে। চুলের সৌন্দর্য রঙে ঘন কালো চুলে মেয়েদের সুন্দর লাগে। সানাকে কাঁপতে দেখে সানার গায়ে হাত দিয়ে দেখে সানার শরীর অনেক গরম। সাফওয়ান আরেকটা কম্বল নামিয়ে সানার উপর দিয়ে দেয়। সাফওয়ানের অনেক ক্ষুধা লেগেছে। নিচে গিয়ে কাজের মেয়ে শাহনাজকে খাবার দিতে বলল। শাহনাজ, আমাকে নাস্তা দিয়ে যা। জি আজ্ঞে ভাইজান দিতাছি। আচ্ছা ভাইজান, ভাবিজান কি খাইব না? আগে আমাকে তুই খাবার দে, পরে ভাবার চিন্তা করিস।
মামার আঙ্কেল খেয়েছে? না ভাইজান, বড় ম্যাম আর স্যার তো এখনো উঠে নাই। ও আচ্ছা। শাহনাজ সাফওয়ানকে খেতে দিল। শাহনাজ দাঁড়িয়ে ভাবছে যে বড় ম্যাডাম রে মমরাকে আর স্যারের আঙ্কেল। হ্যাঁ, যদিও ওটা তার আসল বাবা না, তবুও। আর ম্যাডামের তেমন লজ্জা সরম নাই। ছেলে সহকারে পুরান প্রেমিককে বিয়ে করেছে সে। বড় স্যার নিখোঁজ হওয়ার পর তো এই মহিলার মধ্যে কোনো ভাবাবেগ সে দেখে নাই। শাহনাজ, খাবার বেড়ে দাও, আমি রুমে নিয়ে যাই। আচ্ছা ভাইজান। ঘুমের মাঝে সানাকে খাইয়ে দিচ্ছে সাফওয়ান। মেয়েটার প্রতি তার ভালো লাগা কাজ করছে বা মায়া, এমন না। কাল রাতের ঘটনা তাকে অপরাধী করে তোলে। সানার এই অবস্থার জন্য সেই তো দায়ী। এটা কিভাবে অস্বীকার করবে? তাই তো সে মেয়েটার সেবা করছে। কাল থেকে সাফওয়ান সানাকে নিয়ে এতটাই ব্যস্ত ভাবনায় যে মিথিলার কথা তার মাথায় আসছে না। সানাকে খাইয়ে জ্বরের মেডিসিন খাইয়ে দিল। সানা সাফওয়ানের এক হাত জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সাফওয়ানের শরীরের উষ্ণতা পেয়ে সানা সাফওয়ানকে জড়িয়ে ধরল। সাফওয়ান হাঁ করে তাকিয়ে আছে সানার কাছে। নড়লে সানার ঘুম ভেঙে যাবে। সাফওয়ানের বাইরে যাওয়া জরুরি। সাফওয়ান ফোন বের করে কাউকে রাতে আসতে বলল। সাথে একটা মেডিসিন আনতে বলে দিল। সাফওয়ানও শুয়ে পড়ল সানার পাশে। সানার গরম নিঃশ্বাস সাফওয়ানের মুখের উপর পড়ছে। সানার শরীরের তাপে সাফওয়ানের গরম লাগছে। সানার জ্বর ধীরে ধীরে বাড়ছে। সানা হালকা কুকিয়ে উঠছে ব্যথায়। সানার এই করুণ আওয়াজে সাফওয়ানের অনেক খারাপ লাগছে। সানা, এই সানা, অনেক খারাপ লাগছে। এই পচা লোক, আমার অনেক ব্যথা করছে হাত পা। সাফওয়ান উঠে সানার হাত পা টিপে দিতে শুরু করলো। রাতের দিকে সাফওয়ানের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির আগমন ঘটল। সানা আগন্তুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটি এসে সোজা সাফওয়ানের দিকে হাত বাড়ায়, মানে হ্যান্ডশেক করার জন্য। জ্বর নিয়ে ওই দিকেই বাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে। আশ্চর্যজনকভাবে এই বাসায় সারাদিনে সাফওয়ানের রুমে কেউ আসে নাই। খাওয়া দাওয়ার খোঁজ খবর নেয় নাই। ইভেন ওর মামু আর মামির তো খবর নাই। কি ব্যাপার, এত আর্জেন্ট আসতে বললি? আবার বার্থ কন্ট্রোল ফি আনতে বলছিস, কাহিনী কি? মেয়েটি এতক্ষণ সানার দিকে তাকায় নাই। কথার মধ্যে সাফওয়ানকে সানার দিকে তাকাতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। পরে বলবো, আগে সানার চেক আপ করে দেখ। সকাল থেকে ওর প্রচণ্ড জ্বর, কমছে না। মেয়েটি সানার গায়ে হাত দিয়ে দেখলো গরম কেমন। তাড়াহুড়ো করে আসতে গিয়ে সে ভুলে থার্মোমিটার আনতে ভুলে গেছে। তোমার নাম কি আর বয়স কত? আমার নাম সানা, আর বয়স 15। 15? হ্যাঁ। মেয়েটি ভালোভাবে সানার দিকে লক্ষ্য করছে। এভাবে তাকাতে দেখে সানার প্রচন্ড বিরক্ত লাগছে। মেয়েটিকে সানা একদম সহ্য করতে পারছে না। মেয়েটা কে, সাপু? আহ, কতবার বলবো, আমাকে সাফু বলে ডাকবি না। আমার নাম সাফওয়ান সাইদ। রেগে যাচ্ছিস কেন? এই পিচ্ছি কি হয় তোর? সাফওয়ানের সাফু নাম শুনে এতক্ষণে সানার মনে খুব আনন্দ হচ্ছিল। সানাকে পিচ্চি বলায় মুখ গোমরা করে ফেলে সে। এত কথা জিজ্ঞেস করছিস কেন তুই? তুই চেক আপ করতে আসছিস, চেক আপ কর। ডাক্তার আপু শুনুন, উনি না আমার একমাত্র জামাই লাগে। এই, আপনি চুপ করে আছেন কেন? এতক্ষণ ধরে জিজ্ঞেস করছে আপু, আপনাকে উত্তর দেবেন না? মেয়েটি অবাক হয়ে একবার সাফওয়ানকে দেখছে তো আরেকবার সানাকে দেখছে। সাফওয়ানের কাছে মেয়েটির দৃষ্টি উপেক্ষা করতে পারছে না। মিথিলার বিয়ে হইতে না হইতে মামা তুই বিয়ে করে নিলি, তাও এই বাচ্চা মেয়েটারে? মজা নিস না হাবিবা, মেডিসিন লিখে দে। মজা সাইডে রেখে এবার সিরিয়াস কথায় আসি। সব ঠিক আছে, কিন্তু তোর মাথায় রাখা উচিত ছিল মেয়েটা ছোট। হ্যাঁ, অতটাও ছোট না, তবে শোন, নেক্সট টাইম খেয়াল রাখিস। এক্সট্রা কিছু ভালো না। যেখানে বড় মানুষের কত সমস্যা হয়, আর ও 15 বছরের বয়স সন্ধিকার, এখনো ওর শেষ না। ওর শরীরে আরো গ্রোথ বাকি আছে, মাথায় রাখিস। আর পিলটা টাইমলি খাইয়ে দিস। বাকি মেডিসিন লিখে দিচ্ছি, নিয়ে এসে খাইয়ে দিস টাইমলি। আচ্ছা, তোর ফিস আমি বিকাশ করে দেবো না। চল এগিয়ে দিয়ে আসে। হ্যাঁ আচ্ছা চল, আমারও তোর সাথে আরো অনেক আলোচনা আছে। সাফওয়ানকে সাথে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে হাবিবা। সানা যাওয়ার পানে তাকিয়ে রাগে ফুঁসছে। তার বরের সাথে সে কিভাবে অন্য মেয়েকে মেনে নিবে? ছোট মনের মধ্যে অভিমান বাসা বাঁধতেছে তার।
আশুক আজকে ওই লোকের সাথে কথা বলবে না সে। সাফওয়ান রুমে ফিরে আসে ঘন্টাখানেক পর। 1 ঘন্টা ধরে সানা কম্বল মুড়ি দিয়ে আল্লাহ আল্লাহ করছে। একা একা থাকতে অনেক ভয় পায় সানা। বাড়িতে আপুর সাথে এক রুমে থাকে সে। গ্রামের দিকে বাড়ি হওয়ায় ভূত জিনকে সে খুব বিশ্বাস করে আর ভয় পায়। সাফওয়ান রুমে এসে সানাকে কম্বলের মধ্যে আল্লাহ আল্লাহ করতে দেখে হেসে ফেলে। সানা হাসির আওয়াজ পেয়ে বুঝে যায় সাফওয়ান হাসছে। সাফওয়ানকে হাসতে দেখে রাগী কণ্ঠে বলে, এই, আপনি এভাবে হাসছেন কেন? সব কিছুর উত্তর তোমাকে দিতে বাধ্য নই মেয়ে। শাহনাজ আপাকে বলেছে সে তোমাকে খাবার খাইয়ে দেবে। এই মেডিসিনটা আগে খেয়ে নাও। ছোট একটা সাদা রঙের ট্যাবলেট এগিয়ে দিয়ে বলে সাফওয়ান। এটুকু পিদ্দুসা মেডিসিন দেখে সাফওয়ানের দিকে প্রশ্নসূচক চোখে তাকায় সানা। এটা কিসের মেডিসিন? এত কেন জানতে হবে? যা দিয়েছে চুপচাপ খেয়ে নেবে। আমি এত প্রশ্ন পছন্দ করি না। সাফওয়ানের হাত থেকে মেডিসিন নিয়ে চুপচাপ খেয়ে নেয় সানা। ডাক্তারটা মেবি তাকে অনেক মেডিসিন দিয়ে গেছে। আজকে এইসব অখাদ্য মেডিসিন গিলতে হবে। আল্লাহ আমাকে বাঁচাও এইসবের হাত থেকে। আমি বাসায় যাব। বিয়ের থেকে তো পড়াশোনা ঢের ভালো। কোন কক্ষণে যে আমি সাথীর কথা শুনে বিয়ে করতে চাইলাম। ভাবছিলাম বিয়ে পড়াশোনা থেকে সহজ কাজ। একা একা একদিনে আমি শেষ। এখানে কিভাবে থাকবো? এই মেয়ে, এত মনোযোগ দিয়ে কি ভাবছো তুমি? আমার একা একা এই রুমে ভালো লাগছে না। আমি বাইরে যাব। চুপচাপ বসে থাকো। শাহনাজ আপা এসে তোমাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাওয়াবে। কোন ক্লাসে পড়ো তুমি সানা? সাফওয়ানের স্বাভাবিক কথায় সানার ভয় কমতে শুরু করলো। আমি তো জেএসসি দিয়েছিলাম, এই গ্রেড পেয়ে পাশ করছি। নবম শ্রেণীতে এখনো ভর্তি হও নাই? না তো, আমার পড়াশোনা ভালো লাগে না। যখন আমার বান্ধবীর সাথী বলল বিয়ে করলে পড়াশোনা করা লাগে না, তখন আমি ভাবলাম বিয়ে করব। এরপর মামু যখন বাসায় বলল রাজি হয়ে গেলাম। যদি আমি জানতাম আপনার মতো বক রাক্ষসের সাথে আমার বিয়ে দিবে, তাহলে জীবনেও রাজি হতাম না। সানা আবেগে তার পেটের কথা সব বের করে দিল। যখন সানার খেয়াল হলো সে কি বলেছে, 2 হাত দিয়ে সাথে সাথে মুখ চেপে ধরল। ভয়ে ঢোক গিলে মাথা তুলে সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ান সানার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সানা সাফওয়ানকে এভাবে তাকাতে দেখে বোকা বোকা হাসি দিচ্ছে। তোমার এত বড় সাহস কোত্থেকে আসে? আমাকে ভয় লাগে না একটু তোমার? আপনি অনেক খারাপ লোক জানেন। আই হেট ইউ। তখন রুমে শাহনাজের আগমন ঘটে। ভাইজান, ম্যাডাম আপনারে আর ভাবিজানরে নিচে খাইতে যাইতে কইছে। তুমি যাও আপা, আমরা আসছি। আপু, মামুও কি নিচে আছে? হ্যাঁ ভাইজান, স্যারও আছে। সানা খুশি হয়ে যায় তার মামু নিচে আছে দেখে। সাফওয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার মামুকে? আরে চলেন, নিচে দেখাচ্ছি। সানা সাফওয়ানের আগেই নিচে নেমে যাচ্ছে। হালকা হালকা জ্বর কমেছে সানার। মামুর কাছে গিয়ে মামুকে জড়িয়ে ধরে সানা। কেমন আছো মামু? আমি রাগ করছি, তুমি আমাকে ভুলে গেছো। না মামুনি, আমি তোমাকে একটুও ভুলি নেই। সাফওয়ান সানার পিছু পিছু নিচে আসে। আঙ্কেল, স্যার আপনার ভাগ্নি? হ্যাঁ, তো কেন তোমার মম তোমাকে বলেনি? সাফওয়ান তার মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে খাবার টেবিলে বসে যায়। কাল তোমাকে ঢাকা ফিরে যেতে হবে সাফওয়ান, মাথায় রেখো সাথে নতুন বউকে নিয়ে যেতে হবে। আর শুনো, আমার ছেলে বাহিরের খাবার খেতে পারে না সানা। তোমার দায়িত্ব কাল থেকে সাফওয়ানের সব খেয়াল তোমার রাখতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে চক্ষু চড়ক গাছ সানার। রান্নার রও জানে না সে, আর কোনো কাজ তো দূর। সাফওয়ানের মাথায়ও বাস পড়ল, এই মেয়েকে সাথে নিলে উল্টো তাকে সব কাজ করে খাওয়াতে হবে। সে সবার ভোটে তো কাজ দেখবে না, এই মেয়েকে কাজ করে খাওয়াবে। দরকার নেই আম্মু, ও এখানে তোমাদের সাথে থাকুক। না হয় ওর মায়ের বাসায় দিয়ে আসো। আমার শেষ কথা সাফওয়ান, চাইলে ওখানে নিয়ে তুমি ওকে স্কুলে অ্যাডমিশন নিয়ে দিতে পারো। পড়ার কথা শুনে সানা চিৎকার দিয়ে উঠল। সানার চিৎকারে সবাই ভয় পেয়ে গেল। আমি পড়াশোনা করব না। আমি তো রান্না বান্না করে স্বামীর খেয়াল রাখবো। সানার কথায় সাফওয়ানের মা বিরক্ত হচ্ছেন। উনি কোনো রকম নিজেকে শান্ত রেখে বলেন, শোনো মেয়ে, বেশি কথা আমি একদম পছন্দ করি না। কাল সকালে সাফওয়ানের সাথে যাবা তুমি। সাফওয়ান ঠিক টাইমে খাবার খায় কিনা আর যা যা দরকার সব তুমি নিজের হাতে করবে। মম, আমাদের ওই বাসায় মেইড রাখা আছে,
আমার কোনো দরকার নেই ওকে নিয়ে যাওয়ার। শাট আপ সাফওয়ান, এই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে তোমার খেয়াল রাখার জন্য। হ্যাঁ মামি, আপনি চিন্তা করেন না, আমি ওনার খেয়াল রাখবো। সানা পড়ার ভয়ে সাফওয়ানের মাকে কথাটি বলল, এই পড়াশোনা আর করবে না, বিয়ে হয়েছে তো হয়েছেই। তখন ফোরন কাটলো সানার মামা। লিমা, তুমি ওকে কিভাবে এত কাজের কথা বলো? ও ছোট, ও নিজের খেয়াল রাখতে পারে না, সে কিভাবে সাফওয়ানের খেয়াল রাখবে? সানা আমাদের সাথে এই বাসায় থাকুক। আমার সিদ্ধান্ত শেষ, আর কোনো তর্ক নয়। আর সানা অতটাও ছোট না, ভুলে যেও না ওর বয়সে আমার কোলে সাফিয়ানা ছিল। সাফিয়ানার কথা মনে পড়তেই লিমা খানের অনেক খারাপ লাগতে শুরু করলো। চোখের কোণে অশ্রুকণা জমা হলো। লিমা খান খাবার রেখে উঠে ঘরে চলে যায়। সানার মামাও খাবারের প্লেট হাতে নিয়ে তার পিছু পিছু চলে যায়। সানার ঠিক পিছে শাহনাজ দাঁড়িয়ে আছে। এই কাহিনী দেখে বিড়বিড় করে বলে, বুইড়া বয়সে ভীমরুতে ধরছে, রাগ করব আর ভাঙ্গায় খাওয়াইতে হইব, ঢং যত সব। শাহনাজের কথা শুনে সানা হেসে ফেলে। সানাকে হাসতে দেখে সাফওয়ান তার ব্রু কুচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু না, আমার খাওয়া শেষ, আমি রুমে চলে গেলাম। সানা কিছু বলল না, কারণ সে চায় না সাফওয়ানের কাছে শাহনাজ বকা খাক। সানার জ্বর এখন নেই বললেই চলে। কম্বল পেঁচিয়ে খাটের ডান সাইডে শুয়ে আছে। মনে মনে সে তার মিনাকে মিস করছে। মিনা হলো সানার বড় সাইজের একটা টেডি বিয়ার। সানা কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না। একদিন সানা কোলবালিশ ছাড়া ওর আপুর সাথে ঘুমিয়েছিল। সেদিন সে ওর বড় বোনের পেটের উপর পা দিয়ে আর পায়ের জায়গায় মাথা দিয়ে ঘুমিয়েছিল। সানার ঘুমের স্টাইল প্রচণ্ড জঘন্য। ঘুমিয়ে পড়লে তার হুঁশ থাকে না। এই জন্য সানার বোন সীমা তাকে জন্মদিনে একটা বড় টেডি বিয়ার গিফট করে, যার উপর আরামে হাত পা তুলে সে ঘুমায়। শুনছেন, আপনার খাটে কোলবালিশ নাই কেন? তুমি কোলবালিশ দিয়ে কি করবে? কথা না বলে চুপচাপ ঘুমাও, নাহলে ঠান্ডার মধ্যে বেলকনিতে ফেলে রাখবো। ভালো কথা শুনবেন না তো এরপর আমাকে দোষ দেবেন না। সানার কথা গ্রাহ্য করলো না সাফওয়ান। সানা সবসময় এত বেশি বক বক করে যে তার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। লাইট অফ করে সাফওয়ান ঘুমিয়ে পড়ল। সাফওয়ান আর সানার মাঝে একটু ফাঁকা জায়গা ছিল। অর্ধেক রাতে সাফওয়ান অনুভব করলো কেউ তার মুখের উপর ঠাস করে পা ফালাইছে। ব্যথায় নাক মুখ কুঁচকে যায় সাফওয়ানের। মালিশের পাশে হাত দিয়ে ফোন নিয়ে ফ্ল্যাশ অন করে দেখে সানা তার বুকের উপর পা দিয়ে ঘুমিয়ে আছে। সানার পা সাফওয়ানের উপর, আর সাফওয়ানের পায়ের সাইডে বালিশবিহীন ঘুমিয়ে আছে। এক হাত খাটের নিচে পড়ে আছে, আর একটু সাইডে চাপলে সে নিশ্চিত নিচে পড়ে যাবে। এত কিছু হয়ে গেছে, তবুও সানার ঘুম ভাঙছে না। এই শীতের রাতে একবার কম্বলের নিচে ঢুকলে কার উঠতে ভালো লাগবে। সানাকে ঠিক করে না দিলে হয়তো আবার লাথি খাবে সে। সানাকে টেনে বালিশে শুয়ে দিল। আলমারি থেকে এক্সট্রা দুটো বালিশ বের করে মাঝখানেই দিল। আর রিস্ক নেওয়া যাবে না। এখনও তার মুখে ব্যথা করতেছে। সানার গায়ে কম্বল টেনে দিয়ে সেও ঘুমিয়ে পড়ল। সকাল হতেই তোড়জোড় শুরু হয়ে গেল সানার। লাগেজ সে সাফওয়ানের আগে বের করে ফেলছে। সাফওয়ান রুমে আসতেই জিজ্ঞেস করে, আপনার ব্যাগ গুছাবেন না? আমি এখানে থাকি না ইডিয়েট, আমি ঢাকায় থাকি। আমার সব জামা কাপড় আমাদের বাড়িতে রাখা আছে, নেব কেন? আপনাদের কয়টা বাড়ি লম্বু জামাই? ওয়েট, হোয়াট? লম্বু জামাই মানে কি? ওহ সরি, ভুল বলছি, লম্বু না, লিচু জামাই। সানা ইচ্ছাকৃতভাবে সাফওয়ানকে রাগাতে চাচ্ছে। সানা ও সুযোগে ভালোই অপমান করতে পারে। সাফওয়ানের দিকে তাকিয়ে দেখে সানা ওর অবস্থা। চোখ বন্ধ করে সাফওয়ান নিজের রাগ কমানোর চেষ্টা চালাচ্ছে। এখন আর যাই হোক, এরে কিচ্ছু বলা যাবে না। এখন কিছু বললে কান্নাকাটি শুরু করবে, আর আঙ্কেল মম উল্টোপাল্টা ভাববে। কি এক মুসিবত আমাকে ফালাই লাল্লা তুমি। এই কি বললেন? আমি মুসিবত? এ মেয়ে, কানে কি বেশি শোনো? এইটুকু এক মাইয়া ঝগড়া করতে ওস্তাদ। আবার আমাকে ঝগড়ুটে বললেন? এত বড় সাহস! আমার কত সাহস ভবিষ্যতে টের পাবা, যদি আমার সাথে তুমি থাকো তাহলে। এখন চুপ করে বের হও। সানা সাফওয়ানের সাথে ড্রয়িং রুমে গিয়ে মামা মামি শাহনাজ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হলো। সানা আর সাফওয়ান পিছনে বসছে। সাফওয়ান তো ফোন চাপায় ব্যস্ত। সানা বসে বোর হচ্ছে। এই যে শুনছেন, আমার না ক্ষুধা লেগেছে। তোমার এত ক্ষুধা কিভাবে লাগে?
আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছ? কিভাবে খাবার কিনবো আমি? সাফওয়ান বিরক্তিমাখা কণ্ঠে সানার অপমানিত ফিল হলো। অভিমানে সে ঘুরে বসলো। জানালার বাইরে তাকিয়ে রাস্তার সাইডের গাছ দেখে যাচ্ছে, তা দেখতে লাগলো। অনেক গাড়ি রাস্তায় চলাচল করছে, মানুষ হেঁটে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। সানার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বাসায় থাকলে বাবা আর মা সানার পিছে ঘুরে ঘুরে তাকে খাবার খাইয়ে দিত। সানার এখন ইচ্ছে করছে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে। সে ঠিক করছে বদলোকের সাথে আর কথা বলবে না। কথায় কথায় সানাকে সে কথা শোনায়। সানাকে এর আগে তো এত কথা কেউ শোনায় নাই। মিশুক প্রকৃতি আর তার চাঞ্চল্যতার জন্য সবাই তাকে খুব ভালোবাসে। বাসার সবার কথা মনে করতে করতে সানা ঘুমিয়ে পড়ল। সানার ঘুমানোর পর সাফওয়ানের খেয়াল হলো সে আবারও বাজে বিহেভ করে ফেলছে মেয়েটার সাথে। কিছু করার নাই, আশেপাশে খাবার কিনা যাবে না। সকালে রওনা দিয়েছিল সানারা, আর এখন সকাল পেরিয়ে বিকেল হয়েছে। সানা এখনো ঘুমিয়ে আছে। সাফওয়ানের বুকের সাথে লেপ্টে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সানা। সাফওয়ান কয়েকবার সানাকে গাড়ি সিটের সাথে হেলান দিয়ে শোয়ালেও ঘুরে ফিরে তার উপরে আসছে। ফোনের গ্যালারিতে সাফওয়ান মিথিলার হাসি মুখের ছবি দেখে যাচ্ছে। মিথিলার কথা মনে পড়তেই তার বুকে চিনচিন ব্যথা অনুভব হতে লাগলো। সাফওয়ান তো মিথিলাকে কথা দিয়েছিল মিথিলা বাদে আর কাউকে সে নিজের মনে জায়গা দিবে না। সেই মিথিলা কিভাবে সাফওয়ানকে ভুলে অন্য কাউকে হাসি মুখে বিয়ে করে নিল? মিথিলা কিভাবে তাদের এতদিনের ভালোবাসা ভুলে গেল? সাফওয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে সানার কপালে পড়ছে। ঠান্ডা পানির ফোঁটা সানার কপালে পড়তেই সানার ঘুম ভেঙে গেল। চোখ মেলে নিজেকে সাফওয়ানের বুকে দেখে অবাক হয়ে গেল। চোখ তুলে সাফওয়ানের দিকে তাকাতেই দেখতে পেল সাফওয়ান কাঁদছে। সানার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই লোকটা কাঁদতে জানে। আপনি কোনো কারণে আপসেট? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? আপনি কাঁদছেন কেন? সানার আওয়াজে দ্রুত ফোন লক করে নিজের চোখের পানি মুছে ফেলল। তুমি চোখে একটু বেশি দেখো। আমার চোখে ময়লা পড়েছে, তাই হয়তো। কই দেখি তো কোথায় ময়লা। সানা সাফওয়ানের দিকে এগিয়ে দু হাত দিয়ে সাফওয়ানের চোয়াল আগড়ে ধরল। গভীর মনোযোগ দিয়ে সাফওয়ানের চোখে ময়লা খুঁজতে লাগলো সানা। সানা গালে হাত দিয়ে বসে আছে, তারই সামনে দাঁড়িয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করছে সাফওয়ান। সানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই প্রথম কেউ সানার গায়ে হাত তুলল। দৌড়ে রুমে গিয়ে সানা রুমের দরজা আটকে দিল। সাফওয়ান ঠাই দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। যেভাবেই হোক এই আপদকে তার বাসায় পাঠাতেই হবে। আজ যে কোনো অঘটন ঘটে যেতে পারত। তখন কি হতো তার? এমনি চারদিকে শত্রুর অভাব নাই। কিছুক্ষণ আগে অবশেষে সাফওয়ান আর সানা বাড়িতে পৌঁছালো। চারদিকে আধার ঘনিয়ে আসছে। সাফওয়ান তাকিয়ে দেখে সানা ঘুমে বিভোর হয়ে আছে। গাড়ি থেকে নেমে সানাকে কোলে নিয়ে নিল সাফওয়ান। ঘুমন্ত সানার নিষ্পাপ মুখ সাফওয়ানের অনেক ভালো লাগছে। সানাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে যাচ্ছে। গার্ডগুলো হাঁ করে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। হা করে আমার মুখের দিকে না তাকিয়ে কলিং বেল দাও। গার্ড এবার কলিং বেল দিতেই রেহানা নামের কাজের মেয়েটা দরজা খুলে দিল। ভাইজান ভাবির তো ঘুম আসছে, আপনি আপনার রুমে যান, আমি খাবারের আয়োজন করছি। হ্যাঁ আপা, জলদি খাবারের ব্যবস্থা করুন, আমার ক্ষুধা লাগছে। সাফওয়ান সানাকে নিয়ে নিজের রুমের দিকে যেতে লাগলো। গার্ড আর রেহানা কথা বলতে লাগলো। রেহানা, স্যার বিয়ে করছে আমাকে, তুই আগে বলবি না? আর বললেন না কুদ্দুস ভাই, আমি একটু আগে জানছি, বড় ম্যাডাম কল দিয়ে বললো স্যারের রুমে গোছাতে। ভালোই হয়েছে, স্যারের বউ কত সুন্দর, ওই মারিয়া ডাইনের মতো না হলেই হবে। হ্যাঁ, মারিয়া ম্যাডাম তো শুধু স্যারকে টাকার মেশিন মনে করতো। যা যা রান্না কর, না হলে স্যার আবার রাগ করবে। হ্যাঁ জায়গা, আপনি আপনার কাজে যান। এই শোন, জি। আমি তোরে ভালোবাসি। কুদ্দুস আর না দাঁড়িয়ে ওখান থেকে চলে গেল, আর রেহানাকে দেখে গেল এক আকাশ বিস্ময়ের মধ্যে। রেহানা দ্রুত রান্নাঘরে চলে গেল। সাফওয়ান গোসল সেরে তোয়ালে পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নায় নিজেকে দেখে যাচ্ছে। এই শ্যামবর্ণের গায়ে রঙের জন্যই তো তাকে ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে সে সাফওয়ান থেকে দেখতে সুন্দর ফর্সা এক ছেলেকে বিয়ে করছে। সাফওয়ান এমন এক মেয়েকে ভালোবেসেছে যার কাছে সুন্দর আর টাকাই ম্যাটার করে। সাফওয়ানের কাছে তো টাকার কমতি ছিল না। তবে হ্যাঁ, হয়তো সে মারিয়ার চাওয়ার মতো সুন্দর না, তাই প্রথম প্রথম এই সম্বর্ণ
লোকের জন্য পাগল ছিল সে। এসব ভাবতে ভাবতে সাফওয়ানের নজর গেল আয়নার দিকে। সানা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সানাকে এভাবে তাকাতে দেখে সাফওয়ানের অস্বস্তি হচ্ছে। এই মেয়ে, এইভাবে কি দেখছো আমার দিকে তাকিয়ে? আপনি এভাবে আধা নাঙ্গু-পাঙ্গু হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার আম্মু বলেনি আয়নাতে জিন থাকে? নাঙ্গু পাঙ্কুর মানে কি? আল্লাহ, আপনি জানেন না নাঙ্গু-পাঙ্গুর মানে? সানা জোরে জোরে হাসা শুরু করলো। সাফওয়ান ভ্যাবলার মতো তাকিয়ে আছে সানার দিকে। শাট আপ সানা। সাফওয়ানের ধমক খেয়ে সানা কান্নাকাটি শুরু করলো। সানার কান্না দেখে সাফওয়ান কি করবে ভেবে পাচ্ছে না। এসব ঝামেলা তার আর ভালো লাগছে না। নিজের জামা কাপড় নিয়ে আবারও ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। সানা হাঁ করে তাকিয়ে আছে সাফওয়ানের যাওয়ার দিকে। সে ভাবছিল কান্না করলে হয়তো সাফওয়ান তার সাথে ভালোভাবে কথা বলবে। সানা সাফওয়ানের ব্যবহারে অনেক কষ্ট পেল। এই লোক নিজেকে কিভাবে কে জানে? রাক্ষস কোনহানকার! ও আল্লাহ, এই ব্যাডাই যে আছাড় খাইয়া পইরা ব্যথা পাইয়া কান্না করে আমার সামনে। সানার এমন উদ্ভট চাওয়া না চাইতেও যেন আল্লাহ কবুল করে নিল। ওয়াশরুমের ভেতর থেকে সাফওয়ানের চিৎকার কানে এলো সানার। সানা দ্রুত ঘাট থেকে নেমে ওয়াশরুমের সামনে যায়। আপনার কি হয়েছে? এভাবে চিৎকার দেন কেন? নাথিং, নিজে চেঞ্জ করে ফেলো। আমি বের হয়ে নিচে যাব খাবার খাওয়ার জন্য। সানার মনে প্রশ্ন একটাই, এভাবে চিৎকার দেওয়ার কারণ কি? লাগেজ খুলে নিজের জন্য জিন্স আর একটা গোল ফ্রক বের করে নিল। নিজে চেঞ্জ করে ওয়েট করছে কখন বের হবে সাফওয়ান। অনেকক্ষণ পর সাফওয়ান ওয়াশরুমের দরজা খুলে বের হয়েছে, সাদা লুঙ্গি আর কালো টি শার্ট পরে। যাও, হাত মুখ ধুয়ে আসো। যেই ঘুম দিছো। আপনার কথাই যাব নাকি আমি আমার ইচ্ছায় যাব? এই বলে সানা ওয়াশরুমে চলে গেল। সানা ওয়াশরুমে যাওয়ার পর সাফওয়ান আয়নার সামনে দাঁড়িয়ে বডি লোশন দিচ্ছে। চুলগুলো আঁচড়িয়ে এবার নিজেকে আয়নায় দেখে নিল। নিচে চলুন, আমার ক্ষুধা পেয়েছে। সানার কথায় সানার দিকে ঘুরে তাকিয়ে দেখে চুলে ঝুটি করা একটা গোলাপি রঙের ফ্রক আর কালো জিন্স। কোনো ওড়না নাই সানার সাথে। তোমার ওড়না কই? দেখছেন না জামার সামনে রুমাল কাটতে চাই, ওড়না লাগে না। ওটাকে লোলদানি বলে, যা ছোট বাচ্চাদের পরানো হয়। আপনি বেশি জানেন। কথা কম, নিচে চলো। সানাকে নিয়ে নিচে গেল সাফওয়ান। রেহানা সানাদের জন্য অপেক্ষা করছিল। সানাকে দেখে অবাক হয়ে যায় রেহানা। সানা এত ছোট, তখন বোরকা হিজাব পরে থাকায় বোঝা যায় নাই। রেহানা সবাইকে খাবার বেড়ে দিল। সানা রেহানাকে জিজ্ঞেস করলো, আপু, আপনি খাইছেন? না ম্যাডাম, আমি খাইনি, আপনারা আগে খান। আপনিও বসেন আপু, আমরা একসাথে খাই। সানার আচরণে মুগ্ধ হয়ে যায় রেহানা। দেখতে যেমন বাচ্চা স্বভাবও তেমন। কি উৎফুল্ল হয়ে তাকে খেতে বলল। রেহানা সাফওয়ানের দিকে তাকালো। রেহানা, তুইও বসে পড়, ও যখন বলছে। সাফওয়ানের কথায় খুশি হয়ে যায় সানা। রেহানা খাবার নিজের জন্য প্লেটে বেড়ে বসে পড়ে। সানা খাচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে দেখতেছে। রেহানা সাফওয়ান নিচের দিকে তাকিয়ে একমনে খেয়ে যাচ্ছে। সবার খাওয়া শেষ। সানা ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখতে লাগলো। খেতে বসে আগে এসে ড্রয়িং রুমে টিভিটা খেয়াল করেছে। রেহানা চলে যায় থালা বাসন ধুতে। এর মধ্যে খবর আসলো অপর পার্টির লোকজন নিয়ে আসছে। তারা জানে সাফওয়ান বাসায় নাই। ওই সুযোগে বাসার মধ্যে ঝামেলা করে মাংস করে যেতে পারবে। আমি বাইরে যাচ্ছি একটু সানা। কেউ দরজা নক করলে ভুলেও খুলবে না। কেন? তাহলে আপনি আসবেন কিভাবে? আমার কাছে এক্সট্রা চাবি আছে, আমি আসতে পারবো। দ্রুত পায়ে সাফওয়ান গার্ডদের নিয়ে চলে যায় বাগানের দিকে। সানা বসে বসে টিভি দেখছে। অনেকক্ষণ টিভি দেখার জন্য এখন তার ভাল লাগছে না। সাফওয়ানও এখনো আসে নাই। দরজা খুলে বাহিরে বের হয়ে এদিক ওদিক সাফওয়ানকে খুঁজতে লাগলো। বাগানের দিকে এগিয়ে দেখে সাফওয়ানের সাথে একটা লোকের মারামারি হচ্ছে। সানা অবাক হয়ে মারামারি দেখে যাচ্ছে। সাফওয়ানের নজর যায় সানার দিকে, সে দাঁড়িয়ে আছে। সানা, জলদি ঘরে যাও, কুইক রান। সানা হাঁ করে দেখে যাচ্ছে সাফওয়ানকে। সে সাফওয়ানের কথা শুনছেই না। লোকটা সাফওয়ানকে সানার দিকে তাকানোর সুযোগ নিয়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। মাটি থেকে রিভলভার উঠিয়ে সানার দিকে গুলি ছুঁড়ে মারল। তখনই পিছ থেকে একজন গার্ড এসে সানাকে টেনে সরিয়ে দেওয়ায় সানার শরীরে লাগে নাই। সব গার্ড মিলে লোকটাকে ধরে রাখে।
সাফওয়ান একটা ঘড়ির মধ্যে ছিল গুলির আওয়াজে। আজকে সানা না থাকলে হয়তো তার কোনো চিন্তা ছিল না। ওকে আমাদের ঠিকানে নিয়ে গিয়ে আটকে রাখো, আমি আসছি একটু পরে। এরপর সাফওয়ান সানাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে যায় আর থাপ্পড় দেয়। বাকিটা তো জানেনি। বর্তমানে মাথায় হাত দিয়ে বসে আছে। আজ যদি সানার কিছু হয়ে যেত তাহলে সবাইকে কি উত্তর দিত সে? দরজা খোলো সানা, আমাকে দরজা ভাঙতে বাধ্য করো না। সানা চুপচাপ বসে কান্না করছে। সাফওয়ানের কথার জবাব দিচ্ছে না। সে দরজা খুলবে না বলেই ঠিক করেছে। সাফওয়ান বারবার ডেকে সানাকে দিয়ে যখন দরজা খোলাতে পারলো না, রাগে সাফওয়ান দরজা বাহির থেকে আটকিয়ে দিল। ঠিক আছে, ফাইন, তুমি দরজা খুলবে না, ফাইন। আজ সারা রাত একা এই রুমে তুমি থাকবে, আর এটাই তোমার শাস্তি। সাফওয়ান চলে গেল মেন সুইচ অফ করতে। সে কি করবে সানা যখন বুঝতেই চাচ্ছে না। সানা সাফওয়ানের কথা সিরিয়াসলি নিল না। কিন্তু কিছুক্ষণ পর লোডশেডিং হয়ে গেল। সানা কারেন্ট চলে গেছে ভাবলেও সাফওয়ান তো সত্যি সত্যি মেইন সুইচ অফ করে দিচ্ছে। এমনিতে শীতের রাত গরম লাগার চান্স নাই, তাই আজ কারেন্ট না হলেও চলবে। টর্চ বের করে সে নিচে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ল। সাফওয়ানের রুম যেহেতু সাউন্ড প্রুফ, সানা চিল্লানোর শব্দও কানে আসবে না। খাটের মধ্যে হাঁটু মুড়ে বসে আছে সানা। অন্ধকার রুমে তার ভয় লাগছে। এখন তার অনুশোচনা হচ্ছে কেন তখন সাফওয়ানকে দরজা খুলে দিল না। দরজা খুলে দিলে হয়তো আর এখন তাকে এই অন্ধকারে একা থাকতে হতো না। প্রচন্ডভাবে ভয় লাগছে সানার। হঠাৎ বাইরে কারোর হাঁটার আওয়াজ পাচ্ছে। সানা ভাবলো হয়তো সাফওয়ান আসছে। বাহিরে কি আপনি শুনছেন? কেউ কোনো উত্তর দিচ্ছে না। সানার ভয় বাড়ছে, সে ঢুকরে কেঁদে ওঠে। সানা রুমের মধ্যে কারো উপস্থিতি অনুভব করে। শীতের মধ্যেও ভয়ের চোটে সানা ঘেমে যাচ্ছে। সানার খুব কাছে কেউ একজন আসছে। তার গরম নিঃশ্বাস সানার মুখের উপর পড়ছে। সানা জোরে চেঁচাতে নিলে আগন্তুক সানার মুখ চেপে ধরে। এই মেয়ে, সারাক্ষণ কি তোমার চেঁচাতে হবে? একটু চুপচাপ থাকবা। সাফওয়ানের আওয়াজ পেয়ে শান্তি পায় সানা। সাফওয়ানকে জড়িয়ে ধরে টাইট করে। হঠাৎ এভাবে সানা যে তাকে জড়িয়ে ধরবে সাফওয়ান একটুও ভাবে নাই। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? জানেন আমি কত ভয় পেয়েছি? আমাকে ক্ষমা করে দিন, আমি আর এরকম কখনো করব না। সানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর সাফওয়ানের কাছে ক্ষমা চাচ্ছে। সানা খুব ভয় পেয়েছে। এভাবে ভয় দেখানো উচিত হয় নাই তার। আচ্ছা ঠিক আছে, আমাকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। না, অন্ধকারে আমার খুব ভয় লাগে, আমি আপনাকে ছাড়বো না। সানা আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরে সাফওয়ানকে। সানার এভাবে জড়িয়ে ধরায় তাকে ছাড়াতে খুব কষ্ট হচ্ছে সাফওয়ানের। অবশেষে ব্যর্থ হয়ে সানাকে জড়িয়ে ধরিয়েই তার ঘুমানো লাগলো। সানা, এভাবে ঘুমানো যায় না, আমাকে ছেড়ে দিয়ে ঘুমাও। বলছি না আমি আপনাকে ছাড়বো না, এভাবেই ঘুমাবেন আজকে। বাচ্চাদের মতো জিদ কেন করছো? আজকে আপনি আমাকে যতই বকা দেন আমি ছাড়বো না কিছুতেই। আচ্ছা ঠিক আছে, ঘুমাও এখন। সাফওয়ান হার মেনে নিল। সাফওয়ানের রাজি হওয়ায় সানা খুশি হয়ে যায়। চোখ বন্ধ করে সে ঘুমানোর চেষ্টা করে। সানা এভাবে ঝাপটে ধরে শুয়েছে যে সাফওয়ান নড়াচড়াও করতে পারছে না। সাফওয়ান সানার চুলে বিলি কাটতে শুরু করলো। এছাড়া আর কোনো উপায় নাই। দুজনই ঘুমিয়ে পড়ল। সকালে রোদ ব্যালকনি দিয়ে এসে রুমে ঢুকলো। সাফওয়ানের ঘুম ভাঙতেই দেখলো সানা তার বুকের উপর মাথা দিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ব্যালকনি দেখে নজর গেল। ব্যালকনি দরজা খোলা দেখে মনে পড়ে কাল এখান দিয়ে রুমে আসার পর দরজা আটকাতে মনে ছিল না। সাবধানে সানাকে বালিশে শুয়ে দিয়ে উঠে বসে সাফওয়ান। ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে সানা এখনো ঘুমোচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। এই সানা, উঠো তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে। দৌড় আব্বু, আমাকে ডিস্টার্ব করো না, ঘুমাইতে দাও। এই মেয়ে, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার আব্বু লাগি? দূর যেই হন, এখন আমাকে ঘুমাতে দেন। ফাইন, ঘুমাও। তোমার মামি কল দিছে, জলদি উঠে কথা বলো। মামির নাম শুনতেই সানা লাফিয়ে উঠে বসে পড়ে। কোকো কই মামি, আগে বলবেন না? তুমি মমকে এত ভয় পাও কেন? সাফওয়ানের হাসিতে বিরক্তির চরম পর্যায়ে চলে যায় সানা। বুঝতে বাকি রইল না যে সাফওয়ান তাকে উঠানোর জন্য মিথ্যে বলছে। কাল রাতে আপনি আমাকে ইচ্ছে করে ভয় দেখাইছেন। রুম তো ভেতর থেকে লক ছিল, তাহলে আপনি আসলেন কিভাবে? ম্যাজিক। সাফওয়ান হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। তারা যাওয়ার পানে তাকিয়ে থাকে সানা।
বিকেলের দিকে সানা আর রেহানাকে নিয়ে বের হয় শপিং মলের উদ্দেশ্যে, কারণ সানার পরার মতো ভালো কিছু ড্রেস কিনতে হবে। আজ তো সাফওয়ান রেহানার হিজাব সানাকে বাঁধাইছে। রেহানা এবারের মেয়েট কম সাফওয়ানের কাছে নিজের বোনের মতো। ভাইজান আপনাকে হোস্টেল থেকে কবে নিয়ে আসেন? অনেকদিন হলো আপা বাড়িতে আসেন না। তুই তো জানোস রেহানা ওইসব পছন্দ করে না, তাই আমাদের থেকে দূরে থাকতে পছন্দ করে। কার কথা বলছো আপু তোমরা? ভাবিজান আমি তো বড় আপার কথা বলতেছি, আপনার বড় ননদ। ওনার বড় বোনও আছে? হ্যাঁ ভাবিজান। সানা জানতো না যে তার বড় বোন আছে। সানার মামা যে মামিকে বিয়ে করছে তা তাদের বাড়ির কেউ জানতো না। সাফওয়ান তার মামার সন্তান না তা মা থেকে জেনেছিল। সানা ভেবে পায় না দুই সন্তানের জননীকে কেন তার মামা বিয়ে করলো। তাদের এইসব অনেক রহস্যময়। সানা আর কিছু বলল না, চুপ হয়ে গেল। যথাসময় শপিং মলের সামনে এসে গাড়ি থামে। গাড়ি থেকে নেমে যায় সাফওয়ান। সানা আর রেহানাকে নিয়ে শপিং মলের ভিতরে যায়, আর তাদের পিছে অনেক গার্ড। সানা ভেবে পায় না এত এত মানুষ সাথে নিয়ে কেন ঘুরে। বিভিন্ন দোকান ঘুরে সানার জন্য লং ড্রেস সিলেক্ট করে সাফওয়ান, আর কিছু 3 পিস গাউন। শাড়ি এইটুকু মেয়ের সাথে যায় না, তাই কিনলো না। রেহানাকেও তার পছন্দের জামা কাপড় কিনে দিল। আমার না ওই ড্রেসটা ভাল লাগছে, ওইটা কিনি। এইসব ড্রেস তোমার পরা লাগবে না, চুপ থাকো। সানাকে ধমকে কি দোকান থেকে বের হয়ে যায় সাফওয়ান। টেডি শপের পাশ দিয়ে যাওয়ার সময় সানার চোখ পড়ে পাশে থাকা এক বড় টেডির উপর। ওখানেই দাঁড়িয়ে থাকে সানা ওঠা দেখে। সাফওয়ান কিছু দূর গিয়ে পিছে তাকিয়ে দেখে সানা এখনো সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছে। এই, তুমি এইভাবে এক এক দোকানের সামনে দাঁড়িয়ে থাকো কেন? যদি হারিয়ে যাও আমাদের কোথায় খুঁজে পাবে, ইডিয়েট? ওই টেডি বিয়ারটা অন্তত কিনে দেন আমাকে। সাফওয়ান তাকিয়ে দেখে বিরাট এক টেডি বিয়ার। এই মেয়ে এত বড় টেডি বিয়ার দিয়ে কি করবে ভেবে পায় না সে। এত বড় টেডি বিয়ার আমাদের বিছানা রাখলে তুমি কোথায় ঘুমাবে? এ কি, একে তো তোমার জন্য খাটে জায়গা পাই না, তার উপর টেডি নিলে তো শেষ। আমি জানি না কিছু, ওই টেডিটা আমার লাগবেই লাগবে। দেখো সানা, জেদ করো না। এটা নিলে তোমাকে আলাদা রুমে ঘুমাতে হবে। একা একা ঘুমাতে পারবে? আমার রুমে এই বোতলের জায়গা নেই। সানার মন খারাপ হয়ে গেল। টেডি বিয়ারটা তার খুব পছন্দ হয়েছে, আবার সে একা একাও ঘুমাতে পারবে না। সানা মন খারাপ করে সামনে হাঁটা তুলল সাফওয়ানের সাথে। সাফওয়ান কিছুক্ষণ সানাকে দেখে আবার হাঁটা দিল। সানাকে নিয়ে সে জুতার দোকানে গেল। সেখানে গিয়ে সাফওয়ান অবাক হয়ে গেল। সাফওয়ান আর মিথিলা মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। সানা সাফওয়ানের হাত শক্ত করে ধরে হাঁটছিল যাতে হারিয়ে না যায়। মিথিলা সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার সাফু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? মিথিলাকে দেখে অবাক হয়ে যায় সাফওয়ান, তাও আবার কেমন করে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা সাথের মেয়েটা কে? তোমার ছোট বোন বুঝি? সানাকে ছোট বোন বলায় সানা হাঁ করে তাকিয়ে থাকে। ভিতরে ভিতরে রাগে ফিরে যাইছে। নিজের জামাইয়ের বোন ডাকে কি ব্যাককল মহিলা। সাফওয়ানের মিথিলার করা সব অন্যায়ের কথা মনে পড়ে যায়। না, মেট মাই লাভলি ওয়াইফ, শি ইজ সানা। মিথিলা এবার জোরে হেসে ফেলে সাফওয়ানের কথা শুনে। মিথিলার হাসির মানে কেউ বুঝতে পারছে না। আরে মজা করো না, মনে হয় ছ্যাঁকা খেয়ে তুমি পাগল হয়ে গেছো। এটুকু বাচ্চা মেয়েকে বউ বলছো? এবার বুঝে গেল যে মিথিলা সানা আর সাফওয়ানের বিয়ের কথা বিশ্বাস করে নাই। এই যে আন্টি, আপনি বুড়ো দেখে সবাইকে বাচ্চা ভাবেন স্বাভাবিক, আর এমন ডাইনির মতো হাসছেন কেন? আপনার হাসি কত ভয়ঙ্কর, সবাই ভয় পাবে তো। মিথিলা হাসি হাসি মুখে অন্ধকারে ছেয়ে গেল। চোখ মুখে দেখা গেল রাগের আভাস। এবার রেহানা আর সাফওয়ান দুজন হেসে ফেলল। সানা যে মিথিলাকে আন্টি ডাকবে সবার ভাবনার বাহিরে ছিল। শ্যাট আপ ইডিয়েট মেয়ে, তুমি জানো আমি কে? সরি আন্টি, আমি জানি না আপনি কে, বাট আপনি কি ভুলে গেছেন আমি কে? আল্লাহ, এটা স্বাভাবিক আন্টি, বয়সের সাথে সাথে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, শোনেন নাই? সানাকে একটার পর একটা অপমান মিথিলা করেই যাচ্ছে। সানাকে কেউ বাচ্চা ডাকলে সানার ভালো লাগে না একদম। রাগে কি বলে সে নিজেই বুঝতে পারে না। সানা চুপ থাকো, চলো আমাদের লেট হয়ে যাচ্ছে। সাফওয়ান, আজ রাতে আমার সাথে দেখা করো, কথা আছে অনেক। কেন, তোমার সেই সুন্দর বড়লোক হাজব্যান্ড কই যে তাকে রেখে আবার আমার সাথে কথা আছে? এই আন্টি, আমার বর আপনার সাথে কোথাও যাবে না।
এই জায়গা থেকে চলে যান। এই, আপনি তাড়াতাড়ি চলুন তো। এই পচা বুড়ো আন্টির সাথে আর কথা বলতে হবে না। সিরিয়াসলি তুমি বিয়ে করে ফেলেছো, তাও আবার এরকম কার্টুনকে? মিথিলা জিজ্ঞাসু দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান এতদিন পর নিজের ভালোবাসার মানুষকে দেখে তার মধ্যে শুরু হয়েছে তোলপাড়। কি উত্তর দিবে সে? সানা তার স্ত্রী, এবার সানা যেমনই হোক, সানাকে অপমান করা মানে তাকে অপমান করা। মাইন্ড ইউর টাং বেথিলা। সানা আমার স্ত্রী, ভালোভাবে কথা বললে বলবা। আচ্ছা থাক, দরকার নেই। আমার স্ত্রী আবার যারদের সাথে কথা বলে না, এটা স্ট্যাটাসের সাথে যায় না আমাদের। গার্ডস, রাস্তা পরিষ্কার করো, আমরা যাব। অপমানে মিথিলার চেহারা লাল হয়ে যায়। সাফওয়ান তাকে এই প্রথম এভাবে অপমান করলো, তাও আবার নতুন আসা এই মেয়ের জন্য। যে সাফওয়ান তার উপর জোরে আওয়াজ করে কোনো কথা বলে নাই, আর সে এভাবে বলছে। মিথিলা রাগী চোখে তাকিয়ে আছে সানার দিকে। মনে হচ্ছে সানাকে চোখ দিয়ে ভস্ম করে দিবে। মিথিলার রাগী চোখ দেখে সানা ভেঙচি মারল। তোমাকে আমি দেখে নিব সাফওয়ান। বাহ মিথিলা, তুমি ভুলে যাচ্ছ এই সাফওয়ানকে। আই ফিল পিটি ফর ইউর হাজব্যান্ড, যে তোমার মতো বউ পেয়েছে। শ্যাট আপ সাফওয়ান। এই আন্টি, আপনি চুপ থাকুন। সানার আগে সাফওয়ানকে টেনে ওখান থেকে চলে গেল। সাফওয়ান মনে মনে একটু শান্তি পেল। আর যাই হোক, এই মিথিলার থেকে যেভাবেই হোক দূরে থাকতে হবে। পাস্ট ইজ পাস্ট। মিথিলা তাকে ছেড়ে গিয়েছিল, সে তো ছাড়ে নাই। তাই এখন নিজের ফিউচারে ফোকাস করবে। সানাকে নিয়ে রেহানা তুমি বাসায় যাও, আমার কাজ আছে একটু। না, আমি একা যাব না, আপনিও চলুন আমার সাথে। আমার কাজ আছে সানা, জেদ করো না। ওই ডাইনি আন্টির থেকে দূরে থাকেন। ওই আন্টির স্বভাব আমার একটুও ভালো লাগে নাই। সানা রেহানার সাথে গাড়িতে করে চলে গেল। সাফওয়ান গার্ডসকে কিছু ইশারা দিয়ে সেও মন্ত্রণালয়ের উদ্দেশ্যে চলে গেল। গাড়িতে ব্যাক সিটে বসেছে সানা, আর সামনের সিটে রেহানা। কুদ্দুস গাড়ি ড্রাইভ করছে আর রেহানাকে দেখে যাচ্ছে। রেহানাও চুপি চুপি চোখে কুদ্দুসকে দেখে যাচ্ছে। সানা জিনিসটা খেয়াল করা শুরু করলো। কিছুক্ষণ সানা কুদ্দুস আর রেহানার কাজকর্ম খেয়াল করে তাদের উদ্দেশ্য করে বলল, আপনারা এভাবে চোখ লুকোচুরি খেলছেন কেন? আপনাদের কথা থাকলে মুখে বলুন। আর কই ভাবিজান, আমরা কি করলাম? আমি দেখতেছি আপনারা গাড়ির লুকিং গ্লাস ভুল ডাইরেকশনে রেখেছেন। ভাবিজান প্লিজ এসব আবার ভাইজান রে বললেন না। আচ্ছা, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাবিজান বলুন, আমি আপনার সব শর্ত মানতে রাজি। সানার কথায় অনেক ভয় পেয়ে যায় কুদ্দুস। কুদ্দুসকে এভাবে দেখে নিজের হাসি থামাতে পারে না রেহানা। রেহানার প্রচুর হাসি পাচ্ছে কুদ্দুসকে ভয় পেতে দেখে। এমন স্বাস্থ্যবান ব্যক্তিও কাউকে ভয় পায়, সানাও এটা খুব ভালো সুযোগ উঠালো। বেশি করে আমাকে ফুচকা খাওয়াতে হবে বাসায় যাওয়ার আগে। অনেক দিন আমি ফুচকা খাই না। ভাবিজান বাইরে খাওয়া লাগবে না, আমি বরং সব কিছু কিনে এনে দেব, রেহানা আপনাকে বানিয়ে দেবে। কুদ্দুসের কথায় রেহানাও সম্মতি জানালো, কারণ বিপদের হাত পা নাই। তাছাড়া সাফওয়ানের পারমিশন ছাড়া এভাবে রাস্তায় খাওয়ানো ঠিক হবে না, এই ভয় দুজনে বলল। কিন্তু সানা তো আর কথা শোনার মতো বাধ্য মেয়ে না, তাই তার সোজা কথা ফুচকা না খাওয়ালে সব বলে দিবে। বাধ্য হয়ে বেচারা কুদ্দুস রাস্তার একপাশে গাড়ি থামিয়ে ফুচকা খেতে নিয়ে যায় সানা আর রেহানাকে। ফুচকাওয়ালার সামনে গিয়ে বলে, মামা, অনেক ঝাল দিয়ে আর বেশি করে টক দিয়ে 2 প্লেট ফুচকা দেবেন। আর রেহানা আপু আর ভাইয়া, আপনারা ঝাল খাবেন কি না? সানা একাই 2 প্লেট তাও ঝাল দিয়ে নিচ্ছে। যদি সানা অসুস্থ হয়ে যায় কোনোভাবে, তাহলে সাফওয়ান কুদ্দুসকে যে কি করবে। আর বেচারা কুদ্দুস পড়ছেও চিপায়। মনে মনে কুদ্দুস আওড়ালো, আমি পয়সা কেজি মাইন গেছি ভাই। কিছু বললেন ভাইয়া? আরে না ভাবি, মামা আমাদের জন্য ও 2 প্লেট ঝাল কম দিয়ে বানান। ফুচকা নিয়ে মনের আনন্দে খেয়ে যাচ্ছে সানা। নাক মুখ লাল হয়ে আসছে ঝালে তার, তবুও খাওয়া থামাচ্ছে না সে। রেহানা আর কুদ্দুস খাচ্ছে আর নিজেদের মধ্যে কথা বলছে। এইদিকে 2 প্লেট ফুচকা শেষ করে আবার 1 প্লেট নাগা মরিচের বেশি করে দিয়ে বানালো। 4টা ফুচকা খাওয়ার পর নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তে শুরু করছে সানার। টিস্যু দিয়ে নাক মুছে আর খাওয়া চালিয়ে যাচ্ছে। সবগুলো ফুচকা ফিনিশ করে দোকান থেকে পানি নিয়ে খেলো। সানাকে ঝালে খুব ভালোভাবে পেয়ে বসেছে। কুদ্দুস ভাইয়া, আমি বাসায় যাব। কুদ্দুস আর রেহানার খেয়াল হলো সানার কথা। সানার দিকে তাকিয়ে দেখে
সানার চেহারা লাল হয়ে আছে, ঠোঁট হালকা ফুলে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। সানা ঝালে ফোপাতে লাগলো। কুদ্দুস বিল দিয়ে বাড়ি থেকে রওনা দিল। সানা গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে, ঝালে দুনিয়া ঘুরতেছে তার। কেন যে এত ঝাল খেতে যায় সে? বাড়িতে গিয়ে দেখে অলরেডি সেখানে সাফওয়ান বসে আছে। ওদের আসতে লেট হয়ে যাওয়ায় তিনজন চোরের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। সানা দৌড়ে নিজের রুমে চলে যায়। কুদ্দুস আর রেহানা, আপনাদের আমি পরে দেখছি, আগে আসল জনকে দেখে আসি। সাফওয়ান গিয়ে দেখে সানা পানি খাচ্ছে, আশেপাশে কিছু খুঁজছে। সানাকে টেনে নিজের দিকে ঘোরালো সাফওয়ান। আমাকে মারার হলে বা বকার হলে পরে বইকেন, আগে কিছু করেন, আমার ঝাল লাগছে প্রচুর, হেল্প মি। সাফওয়ান সানার দিকে তাকিয়ে দেখে মেয়েটি ঝালে কেমন করছে, ফোলা লাল ঠোঁট কাঁপছে। সাফওয়ান তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সানা সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে সানার দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে ভুলে যায়। সানা নিজের চোখ অফ করে আছে। সাফওয়ান পকেট থেকে চকলেট বের করে সানার মুখে পুরে দিল। সানা চোখ খুলে সাফওয়ানের দিকে তাকিয়ে থাকে। সাফওয়ানের রিয়াকশন দেখে হাসতে হাসতে শেষ। এইটুকু মেয়ে, আর তার ভাবনা চিন্তা কি! আল্লাহ! এই ঝালে কি আমার মাথা ঠিক ছিল? আর আমি গল্পতে পড়েছি, নায়িকার যখন ঝাল লাগে তখন নায়ক এভাবে ঝাল কমায়। না আমি কোনো নায়ক, আর না তুমি নায়িকা, পিচ্ছি কোথাকার। এই আপনি আমাকে একদম পিচ্ছি ডাকবে না, আধ বুড়ো বেটা। শাট আপ সানা। সানা মুখ গোমরা করে চকলেট খেতে লাগলো। সাফওয়ান সেদিকে তাকিয়ে আছে। এভাবে আমার দিকে তাকিয়ে আমার খাবারে নজর দিয়েন না, আমার পেটুতে ব্যথা করবে। ভুলে যাও না, চকলেট আমার আনা। আরও চকলেট আছে, কিন্তু তোমার এই কথার জন্য দেব না মেয়ে। না দেন, আমার লাগবে না। কার থেকে পারমিশন নিয়ে মালচেস্টার নেমে তুমি ফুচকা খাও? আমাকে জিজ্ঞেস করছিলা? জানো এই জায়গা আমাদের কতটা বিপদ, যেখানে আমি কোনো গার্ড বা সিকিউরিটি ছাড়া যাই না। আমার স্ত্রী হয়ে তুমি কোনো পারমিশন ছাড়া মাঝ রাস্তায় এই আচরণ করো। নেক্সট এরকম কাজ দেখলে আমি সোজা তোমাকে তোমার বাপের বাসায় পাঠিয়ে দেব। সাফওয়ানের এই ঠান্ডা কণ্ঠের ধমকিতে কাজ হয়ে যায়। সানার হাস্যোজ্জ্বল চেহারা মলিনতায় ছেয়ে যায়। সে যে বাড়িতে ফেরত যেতে চায় না। সানাকে গভীর চিন্তায় দেখে সাফওয়ান ভ্রুকুচকে তাকিয়ে আছে। মাঝে মাঝে কোনো ভাবনায় চলে যায় সানা, কে জানে। সাফওয়ানের খুব টায়ার্ড লাগছে, তাই ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সানাও বিছানা থেকে নেমে আলমারিতে গিয়ে সব ড্রেস সাজাতে লাগে। এই প্রথম সে নিজে গিয়ে নিজের পছন্দ মতো কিনল। আজকের দিনটা সানার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ফুচকা অনেকদিন ধরে সানার খাওয়া হয় নাই, তাই আজকে দেখে লোভ সামলাতে পারে নাই। আর যাই হোক, ফুচকার লোভ সামলানো যায় না। সানার গুছানো শেষ হতেই সাফওয়ান চলে আসে। সানাও নিজের ড্রেস বের করে সেও গোসলে চলে যায়। সাফওয়ান নিজের কাজ করা শুরু করে। বোটের কাজ শুরু হইতে বেশি দেরি নাই, কাজের অনেক চাপ। সানা গোসল সেরে এসে সাফওয়ানকে কাজ করতে দেখে। এই আপনি নিজের যত্ন নেন, গোসল করে আসছেন, হাতে পায়ে লোশন দিছেন, সারাদিন কাজ আর কাজ, নিজের ত্বকের যত্ন নেবেন। আমি কি মেয়ে নাকি যে সারাদিন রূপচর্চা করব? আমি অনেক ব্যস্ত, অনেক কাজ আছে। সানা লোশন এনে নিজেই সাফওয়ানের হাতে পায়ে মাখিয়ে দিতে লাগলো। সাফওয়ান অবাক চোখে তাকিয়ে আছে সানার দিকে। এই মেয়ের কাজে সাফওয়ান দিন দিন অবাক হচ্ছে। সানাকে কিছু বলা না বলা সমান। এখন রাগ হয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর সেই বিষয় নিয়ে কিছু মনে থাকে না। সানা, সাফওয়ানের কোমল কণ্ঠস্বরে কানে আসাতেই কেঁপে উঠল সানা। এই কয়েকদিনে এই প্রথম এত কোমল কণ্ঠে ডাকলো। জি, কিছু বলবেন? ক্ষুধা লাগছে, নিজ থেকে খাবার নিয়ে আসো। সানা সাফওয়ানকে ছেড়ে নিচে চলে যায়। কিভাবে আর হয় কি? নিজেকে বকতে লাগলো সানা। সে দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে। ফেসবুকে এতদিন গল্পগুলো পড়তে পড়তে সে এখন সেগুলাই কল্পনা করতে থাকে। আল্লাহ জানে সাফওয়ান তাকে কিভাবে। রেহানা আপা, আমাকে ভাত বেড়ে দাও তো, ওনার ক্ষুধা লাগছে। ম্যাম, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ আপা, বলেন। আজকে আমাদের সাথে শপিং মলে থাকা ওই মহিলার কথা মনে আছে? হ্যাঁ, ওই ডাইনি আন্টি। হ্যাঁ, ওনার নাম মিথিলা। উনি হলেন সাফওয়ান স্যারের আগের প্রেমিকা। স্যার মিথিলা ম্যাডামকে প্রচুর ভালোবাসতো। ম্যাডাম কিন্তু এর পরেও স্যারকে ছেড়ে চলে যান। সানার মাথা মনে হয় ঘুরছে। সাফওয়ান কাউকে ভালোবাসতো, এই কারণেই কি সানাকে সাফওয়ান মেনে নিচ্ছে না? সানার কেমন যেন লাগছে।
তবুও সে নিজেকে সামলায়। আপা এসব বাদ দেন, এইসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তাড়াতাড়ি আমাকে প্লেটটা দিন, ওনার ক্ষুধা লাগছে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই। ছি ছি আপা, আমি কষ্ট পাই নাই। এভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি আমাকে বলছেন শুনছি। সানা খাবার নিয়ে চলে গেল উপরে। এইসব নিয়ে ভেবে সানা নিজের মুড খারাপ করতে চায় না। সে ছিল আর এখন সানা আছে। অতীতকে নিয়ে ভবিষ্যৎ খারাপ করতে চায় না। সানা খাবার নিয়ে রুমে যায়। আমাকে একটু খাইয়ে দাও তো সানা, আমি অনেক ইম্পর্টেন্ট কিছু টাইপ করছি। আমি সানা অবাক হয়ে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। বিশ্বাস হচ্ছে না যে সাফওয়ান তাকে খাইয়ে দিতে বলে। সাফওয়ান বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। না খাইয়ে দিলে বলো, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? না না দাঁড়ান, হাত ধুয়ে এসে দিচ্ছি। দাঁড়াতে পারবো না, বসে আছে। সানা কথা বাড়ালো না, হাত ধুয়ে এসে খাবার মেখে সাফওয়ানকে খাইয়ে দিতে লাগলো। যে মেয়ে মায়ের হাতে খাবার খাওয়ার জন্য কি বায়না করত, আজ সে তার স্বামীকে খাইয়ে দিচ্ছে। সাফওয়ান কাজ করতে করতে সানার হাতে খাবার খাচ্ছে। কাল তৈরি হবে সানা, আমি তোমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। কি নিয়ে পড়তে চাও তুমি? কি? আমি কোনো স্কুলে ভর্তি হচ্ছে না। আমার পড়াশোনা করার কোনো ইচ্ছে নেই। পড়ালেখার ইচ্ছে থাকলে তো আমি বাবার বাসায় পড়তে পারতাম। আমি আপনাকে বিয়ে করে কি লাভ হবে যদি আপনি আমাকে স্কুলে ভর্তি করেন? সানা, মজা বাদ দাও। আমি জানি এগুলো মজা করেই বলো। যাই হোক, তোমার স্বপ্ন কি? ভবিষ্যতে কি হতে চাও? অনেক ভালো একজন বউ আর মা, মন দিয়ে সংসার করতে চাই। সানা, আমার মেজাজ খারাপ করো না। পড়াশোনা নিয়ে কেউ মজা করে না। সানার বলা কথাগুলো এতদিন মজা ভেবে নিয়েছিল সাফওয়ান। সে ভাবছিল সানা মজা করে পড়বে না এসব বলছে, কারণ প্রত্যেকটা মেয়ে চায় পড়াশোনা করে নিজে কিছু করতে, নিজের পায়ে দাঁড়ানোর কত স্বপ্ন থাকে। সানার কথায় সাফওয়ানের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। কত মেয়ে জানো পড়াশোনা করতে চেয়ে সে সুযোগ সুবিধা পায় না, হয়তো আর্থিকভাবে, না হয় পারিবারিকভাবে। অনেকের স্বামী তাদের স্ত্রীদের স্বাবলম্বী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। জানো আমাদের দেশে একজন মেয়ে কতটা স্ট্রাগল করে নিচে পড়াশোনা কন্টিনিউ করার জন্য? সে জায়গায় সব সুযোগ সুবিধা তুমি পাচ্ছ। তোমার হাজব্যান্ড তোমাকে পড়াশোনায় হেল্প করবে, আর তুমি বলছো পড়বে না। আমি কোনো অশিক্ষিত মেয়ের সাথে সংসার করব না। শুনে নাও, আমি তো ক্লাস 8ম অবধি পড়েছি, তাই না? সেই হিসেবে আমি অশিক্ষিত না। সানা করুণ চোখে সাফওয়ানের দিকে তাকালো। আমার কথাই শেষ সানা। পড়াশোনা না করলে তুমি এ বাসায় থাকতে পারবে না, আর না আমার জীবনে। আপনি আমার সাথে এমন কেন করছেন? পড়াশোনা জিনিসটা আমার সাথে যায় না, আমাকে দিয়ে হবে না। আমার শেষ কথা সানা এটা। আমি চাই না ভবিষ্যতে আমার বাচ্চারা অশিক্ষিত মা পাক, আর তাদের পড়াশোনা গোল্লায় যাক। গোল্লায় কেন যাবে? আপনার এত টাকা পয়সা, অনেকগুলো টিচার রেখে দেবেন, তাহলেই হবে। এত কিপটামি ভালো না। মা যদি হয় পরচোর, পরের আশেপাশে ঘেঁষে না, এরকম মায়ের সন্তানরাও সেম পরচরই হবে। মুখ গোমরা করে গাড়িতে বসে আছে আমাদের সানা। এত কাহিনী করেও সেই স্কুলে ভর্তি হওয়া আটকাতে পারলো না। সাধারণত 15তে সবাই এসএসসি দেয়। সানা 15 বছরে 9ম শ্রেণীতে ভর্তি হচ্ছে কেন? কারণ সানা জেএসসিতে একবার ফেল করে দ্বিতীয়বারের টাইমে পাশ করে। পড়ালেখা এত কঠিন কেন? এইভাবে চেহারা গম্ভীর করে রাখলে তোমাকে ভতুম প্যাঁচা লাগে শোনা। আপনি আমার সাথে কথা বলবেন না। আপনার সাথে আমার কোনো কথা নেই। সানা, তুমি কি জানো তুমি তারামি করছো? না, আমি জানতাম না তো। শোনো, লেখাপড়া না করলে কেউ তোমাকে ভালো জানবে না। শপিং মলের কথা মনে আছে? মিথিলা যদি তোমাকে পড়াশোনা করো না বলে অপমান করে, তোমার কি ভালো লাগবে? না তো, আমার ভালো লাগবে না। ওই আপুটা পচে অনেক, আপনি তার সাথে কথা বলবেন না। যাই হোক, আমি ওর সাথে কথা বলি না। স্কুলে গিয়ে সানাকে 10ম শ্রেণীতে ভর্তি করলো। ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে আজকে সাফওয়ানকে, না হলে 9ম শ্রেণীর ছাত্রীকে কখনোই 10ম শ্রেণীতে ভর্তি করানো যায় না। অনেক কথা বুঝানোর পর সানা মানবিক শাখায় ভর্তি হলো। এমনি পড়তে চায় না, তার উপর যদি সায়েন্স নিতে বলতো তাহলে তো পড়তোই না। এই মেয়েকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে সেই জানে। তা মিস্টার সাফওয়ান, কে হয় আপনার মেয়েটি? হেডমাস্টারের কথায় সাফওয়ান একবার তাকায় সানার দিকে। সানা ওদিন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য। সাফওয়ান মুচকি হেসে বলে, আমার কাজিন লাগে। কাজিন লাগে শব্দটা সানার কান অব্দি পৌঁছানো মাত্রই তার ছোট্ট হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।
কি এমন হয়েছে তো তাকে স্ত্রী বলে পরিচয় দিলে? শোনো, রাগ করো আর যাই করো, তোমাকে সেদিনে আমি আমার স্ত্রী বলে সবার কাছে পরিচয় দিব, যেদিন তুমি আমার যোগ্য হবে। আর আমার যোগ্য হতে হলে তোমাকে পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। আমার পড়ালেখা করতে ভালো লাগে না। যদি আমাকে আপনি পড়ালেখা করলে নিজের যোগ্য মনে করেন, তবে আমি কথা দিলাম আমি পরীক্ষায় ভালো মার্কস এনে দেখাবো। সানার মধ্যে এক জিদ তৈরি হয়েছে পড়ালেখা করে নিজেকে যোগ্য প্রমাণ করার। এটাই তো সাফওয়ান চেয়েছে, যেভাবেই হোক ওকে পড়াশোনা করাতে হবে। সানার এমন খামখেয়ালিপনা সহ্য করা যাবে না। এইরকম থাকলে যে কেউই তাকে ঠকিয়ে যাবে। আচ্ছা সানা, তোমার না ফুচকা অনেক পছন্দের? হ্যাঁ, আমার ফুচকা অনেক পছন্দের। ফুচকার কথা শুনতেই সানা অনেক এক্সাইটেড হয়ে গেল। সানার মুখে অটোমেটিক হাসি এসে পড়ল। মেয়েটা অল্পতেই কত এক্সাইটেড হয়ে পড়ে। সানার মুখে অটোমেটিক হাসি এসে মেয়েটার একটু আগে করা অভিমান এখন কেটে গেছে। বয়সটা এমন আবেগের। তাহলে চলো, আজকে বাসায় ফুচকা পার্টি হবে, ঝাল ঝাল ফুচকা পার্টি। সত্যি? হ্যাঁ, সত্যি। সানা সাফওয়ানকে জড়িয়ে ধরে তার গালে চুমু খেয়ে নিল। হঠাৎ এমন হয় সাফওয়ান গাড়ি থামিয়ে ফেলল। সানার দিকে তাকিয়ে আছে সে। মেয়েটার এমন কাণ্ডগুলো যে সাফওয়ানকে এলোমেলো করে দেয়। সানা আবারও সাফওয়ানের আরেক গালে চুমু দিল। গাড়ির পিছনের সিটে যে কুদ্দুস বসা তা তাদের খেয়ালই নাই। সানার কাণ্ডে পিছনে বসা কুদ্দুস চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সানা যখন কপালে চুমু দিল সাফওয়ানের, তখন কুদ্দুস কেসে উঠল। কুদ্দুসের কাশির আওয়াজে দুজন পিছনে তাকিয়ে দেখে। সানার খেয়ালই নাই যে কুদ্দুস পিছনে বসা। সানা লজ্জা পেয়ে দ্রুত সামনের দিকে ঘুরে চুপচাপ বসে পড়ল। সাফওয়ান তো বেচারা নিজেই শকড হয়ে আছে। বেচারা কুদ্দুসের সামনে কতটা লজ্জা পেল। সানার দিকে চোখ গরম করে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। কুদ্দুস মিটিমিটি হেসে যাচ্ছে আর মনে মনে বলছে বাসায় গিয়ে রেহানাকে এসব জানাতে হবে। বাড়িতে পৌঁছে সানা উপরে চলে গেল আর সাফওয়ান কুদ্দুসকে ফুচকা আনতে পাঠিয়ে দিল। যেহেতু বলেছে তখন খাওয়াতে হবে, এই ফুচকার জন্য সাফওয়ানের মান সম্মানে টান লাগছে। সানা গোসল সেরে চুল শুকাতে ব্যস্ত। ব্যালকনিতে বসে বাড়ির চারদিকে কত গার্ড, কত নিরাপত্তা দেওয়া। দিবেই না কেন, হবু মন্ত্রীর বাড়ি যে। ভোটে দাঁড়িয়েছে এবার সাফওয়ান নতুন করে। কিভাবে চাপছে এই ভূত কেউ জানে না। বাসায় কথা বলার জন্য মন আকুপাকু করছে সানার। কতদিন বড় আপা মা বাবার সাথে তার কথা হয় না। এখন মায়ের প্রতিটি কথা হাড়ে হাড়ে টের পাচ্ছে সানা। মা যখন বলতো যে শ্বশুরবাড়ি গেলে মেয়েদের বাপের বাড়ির কথা খেয়ালই থাকে না। সানাকে মন খারাপ করে বসে থাকতে দেখে সাফওয়ানেরও খারাপ লাগছে। তাই সানার কাছে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে তোমার? আমার না আম্মু আর আব্বুর কথা খুব মনে পড়ছে। তাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে অনেক। কেন, তোমার ফোন কই? কল দিয়ে কথা বলো। আমার ফোন নাই। দেখছেন কি আমার হাতে ফোন আছে কিনা? সত্যিই তো সানা ফোন চালায় না। সাফওয়ানের এই বিষয়টি খেয়াল ছিল না। সাফওয়ান নিজের মোবাইল এগিয়ে দিল সানার কাছে। সানা মোবাইল পেয়ে খুশি হয়ে গেল। সে তার বাবার নাম উঠিয়ে কল দিল তাড়াতাড়ি। সানার সব এক্সাইটমেন্টে পানি ঢেলে দিয়ে ফোন নাম্বার বন্ধ এলো। প্রায় কয়েকবার কল দিল কিন্তু প্রতিবার সেম। সানা, গ্রামে তো ঠিকঠাক নেট পাওয়া যায় না, কারেন্ট থাকে না, মেবি তাই ফোন লাগছে না। কাল সকালে আবার চেষ্টা করো। হয়তো আপনি ঠিক বলছেন। হ্যাঁ, আর শোনো, আমি তো আবার গ্রামে যাব কিছুদিন পরে, তখন তোমার মা বাবা আর বোনকে নিয়ে আসবো। সাফওয়ানের কথা শুনে একটু আগে গোমরা করে রাখা চেহারায় খুশির বন্যা বইতে লাগলো। মা বাবা এমন এক জিনিস, মা বাবার মতো কেউ নাই দুনিয়াতে। এখন সে অপেক্ষায় দিন গুনবে কবে আসবে তারা। রুম থেকে বেরিয়ে সাফওয়ান ফুচকা নিয়ে আবার রুমে হাজির হয়েছে। সানাকে ডেকে খেতে বলল। সানা আর সাফওয়ান একসাথে ফুচকা খাওয়া শুরু করলো অ্যাজ আ কম্পিটিশন। শোনেন, আমি জিতলে আমার একটা কথা আপনাকে শুনতে হবে, আর আপনি জিতলে আপনার একটা কথা আমি শুনবো। ওকে সানা, কিন্তু চিটিং করবে না। আচ্ছা। সানার টকে একটু ঝাল বেশি দেওয়া হয়েছে। রিহানা জানে সানা কেমন ঝালখোর, তাই একটু কেন অনেকটাই দিয়েছে। নাগামরিচ আর চিলি পাউডার, কিন্তু সাফওয়ান কম ঝাল খায় তাই আলাদা টক এনেছে শুধু। সানা আর সাফওয়ান খাওয়া শুরু করেছে। সানা খুব দ্রুত নিজের ফুচকা শেষ করছে। সানাকে এত ফুচকা খেতে দেখে সাফওয়ান অবাক হয়ে যায়। সানা, ধীরে খাও, গলা আটকে যাবে কিন্তু। আমার কিছু হবে না। সানা দ্রুত খেতে গিয়ে সত্যি ফুচকা গলায় আটকে ফেলে। সানার অবস্থা দেখে ভয় পেয়ে যায় সাফওয়ান। তাড়াতাড়ি পানি খাইয়ে দেয় সানাকে। সাফওয়ান যখন সানাকে নিয়ে ব্যস্ত,
সেই ফাঁকে সানা নিজের টকের সাথে সাফওয়ানের টক পাল্টে দেয়। এর জন্য বলছিলাম ধীরে সুস্থে খাও, কথা শুনলে না। আর খাওয়া লাগবে না, যাও। এটা হবে না, আমি এখন ঠিক আছি, আবার শুরু করেন। সানার জেদের কাছে হার মানতে হলো সাফওয়ানকে। আবারও তাদের সে ফুচকা কম্পিটিশন শুরু করা হলো। ঝালওয়ালা টক দিয়ে যেই সাফওয়ান ফুচকা খেলো, তখনই সাফওয়ানের মুখের রিয়াকশন চেঞ্জ হয়ে গেল। চোখগুলো বড় বড় হয়ে গেল। কোনো রকমে মুখে থাকা ফুচকা গিলে সানার দিকে তাকালো। সানা তার দিকে তাকিয়ে মুচকে হাসছে। সাফওয়ানের রীতিমতো ঝালে গলা জ্বলে যাচ্ছে। টেবিল থেকে পানি নিয়ে গড়গড় করে গিলে খাচ্ছে সাফওয়ান। কিছুতেই কমছে না ঝাল। সানার কাছে চকলেট ছিল, সে সাফওয়ানকে দেখিয়ে পুরো চকলেট খেয়ে ফেলল। চকলেট খেয়ে সানা জোরে জোরে হাসতে লাগলো। সাফওয়ান একটানে সানাকে নিজের কাছে নিয়ে আসে। ঝালের জন্য সাফওয়ান ফোপাচ্ছে। এত ঝাল সে জীবনেও খায় নাই। সানাকে তার এখন পিটাতে ইচ্ছা করছে। শক্ত করে সানার কোমর চেপে ধরে। সানা গতবারের কাহিনী মনে করে চুপচাপ দাঁড়িয়ে আছে। সাফওয়ান সানাকে অবাক করে দিয়ে সানার অধর যুগল নিজের আয়ত্তে নিয়ে নেয়। সানার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সানা ব্যাককলের মতো বসে আছে। সাফওয়ান সানার টক দিয়ে ফের দুটো ফুচকা খেয়ে চ্যালেঞ্জ জিতে গেল। সানা এখনো কিছুক্ষণ আগে ঘটা কাহিনী নিয়েই ভাবছে। আগেরবার যা ভেবেছিল তখন হয়নি। এবার যখন ভেবেছিল কিছু করবেন না, আর তখনই। বোকা রানী, এভাবে হা করে তাকিয়েছো কেন? আপনি আপনি একটা অসভ্য। বাহ, এর আগে নিজে যখন বলেছিলে তখন নিজেকে অসভ্য লাগেনি, আর আজ যখন আমি করলাম তখন আমি অসভ্য হয়ে গেলাম। যাই হোক, আমি কিন্তু চ্যালেঞ্জে জিতে গেছে। কিসের চ্যালেঞ্জ? কবেকার চ্যালেঞ্জ? কি পোল্টি বাজ তুমি সানা? সানা শেষে কিনা পাল্টি খেয়ে গেল হেরে। সাফওয়ান ভাবতেও পারে নাই যে সানা এভাবে পাল্টি খেয়ে যাবে। সানা অবাক হওয়ার ভান করে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সানা জানেই না সাফওয়ান কি সম্পর্কে কথা বলছে। শোনেন, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এখন যদি ঘুমাও, তোমার জন্য আনা সারপ্রাইজ তুমি কিভাবে পাবে? কি সারপ্রাইজ? আচ্ছা চলো, তোমাকে আমি তোমার সারপ্রাইজ দেখিয়ে নিয়ে আসি। সানার এক হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে নিল সাফওয়ান। নিজের রুম থেকে বেরিয়ে আরেক রুমের দিকে হাঁটা দিল সে। রুমের দরজা খুলতেই তার দিকে হা করে তাকিয়ে আছে সানা। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না এটা সত্যি নাকি। পুরো রুমকে সানার পছন্দের রঙের দ্বারা সাজানো হয়েছে। ডিপ পার্পেল রং সানার অতি প্রিয় একটি রং। খাটের মাঝখানে রাখা আছে সেই দিনে মলে পছন্দ করা বড় টেডি বিয়ারটা। সাফওয়ানের হাত ছাড়িয়ে দৌড়ে লাফিয়ে উঠে খাটে, আর টেডি বিয়ারের উপরে শুয়ে পড়ে। টেডি বিয়ারকে জড়িয়ে ধরে আছে সানা। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে তার। সাফওয়ানের খুব ভালো লাগছে, মেয়েটাকে অনেকদিন পর খুশি করতে পারছে। এরপর শুরু হলো তাদের জীবনযাত্রা। স্বাভাবিক নিয়মেই সাফওয়ান আর সানার জীবন চলছে। সানা নিজের পড়ালেখা নিয়ে বিজি, আর সাফওয়ান নিজের মন্ত্রিসভা নিয়ে। দেখতে দেখতে যে চোখের পলকে 3টা বছর কিভাবে কেটে গেল সানা টের পেল না। তার মন্ত্রী মশাইয়ের সাথে আজ তার কত দূরত্ব তৈরি হয়েছে। কেউ প্রয়োজন ব্যতীত কোনো কথা বলে না। টেবিলে বসে আগের কথা ভেবে যাচ্ছিল সানা এক মনে। তখন দরজায় টোকা পড়ল। রেহানা আপা, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসো সোনা, সবাই চলে এসেছে। তোমার জন্য সবাই নিচে অপেক্ষা করে আছে। বড় ম্যাডাম কেমন জানোই তো বোন। সবাই আসার কথা শুনেও সানার মধ্যে আর সে আগের মতো এক্সাইটমেন্ট কাজ করে না। 15 বছরে সে কিশোরী আজ অষ্টাদশীতে পা দিয়েছে। সময়ের সাথে সাথে সানাও অনেক বুঝদার হয়ে উঠেছে। সেই চঞ্চল সানা যেন কবে কোথায় হারিয়ে গেছে। তুমি গিয়ে সবাইকে খেতে দাও, আমি আসছি আপু। তুমি জানোই তো তোমাকে সব পরিবেশন করে দিতে হবে, না হলে কেউ খাবে না আর তোমাকেই কথা শোনাবে। তুমি রান্নাঘরে গিয়ে সব রেডি করো, আমি ফ্রেশ হয়ে এসে সার্ভ করব। সানার কথা শুনে রেহানা রান্নাঘরে চলে গেল। সানাও নিজের বই খাতা গুছিয়ে টেবিলে রেখে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে লাগলো সানা। সানা ও সাফওয়ান আলাদা থাকে অনেক আগে থেকে। সানাও নিজের মতো করে থাকে। আগের থেকে অনেকটা মোটা হয়েছে সানা। দেখতে অনেক সুন্দরী হয়েছে সে। আলমারি থেকে স্বর্ণের চেইন, দুল, আংটি, নাকফুল বের করে পরে নিল সে। হাতে চুড়ি পরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। আজ অনেকদিন পর সে এই জিনিসগুলো পরল। না হলে তো সবাই জানে যে সানা সাফওয়ানের কাজিন আর অবিবাহিত। ভাবলেই হাসি পায়। সেই যে ছোটবেলায় খেলা তার পুতুলের ঘর হয়ে আছে সংসার তার। চোখের নিচে একটু কাজল দিয়ে শাড়ি ঘুমটা টেনে বেরিয়ে পড়ল সানা।
সবাইকে দেখাতে হবে এখন সে একজন আদর্শ পুত্রবধূ। তবে আজও সে শাশুড়ির মন জয় করতে পারেনি। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো সানা। সবার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম মামা মামি, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মামু। মামুর কথায় মুচকে হাসি উপহার দিল সে। এই মামুই তার সব এখন। থাক থাক, এখন আর ঢং করে আমাদের অবস্থা জানতে হবে না। এখন আসছি আমরা, আর মহারানীর আসার সময় পড়েছে এখন। তা এতক্ষণ উপরে কি করছিলে? শাশুড়ির এইরূপ ব্যবহারে কোনো হেলদোল দেখালো না সানা। মহিলা এমনই সব সময়। পড়তে বসেছিলাম মামি। পড়াশোনা করে আর কি হবে? প্রথমেই তোমাকে বলে